আসসালামু আলাইকুম। সো সবাইকে আজকে ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। সো আমরা হচ্ছে আজকে এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রাম প্রোগ্রেসিভ ব্যাচ, এটা লেকচার নাম্বার হচ্ছে 55 অ্যান্ড 56, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 ভোকাবুলারি কেমিস্ট্রি। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারের সবার লাস্ট ক্লাস। হ্যাঁ, সো সবাই শুরু করি চল। আমাদের ক্লাসের শুরুতে একটা ছোট হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা একটু দেখি দেখ কি বলা হয়েছে। টপিক সি অফ দ্য স্টেম ইজ ইম্পর্টেন্ট টু এনশিওর ফুড সিকিউরিটি। আচ্ছা, সো তোদেরকে আগের দিন আমি দুইটা জিনিস শিখাইছিলাম। একটা ছিল হচ্ছে ফুড সেফটি, মনে করে দেখ তোদেরকে এটা শিখাইছিলাম। আর একটা ছিল হচ্ছে ফুড সিকিউরিটি, মনে থাকার কথা তোদের। দুইটা জিনিস ছিল, একটা ছিল সেফটি আর একটা ছিল সিকিউরিটি। হ্যাঁ, দুইটা জিনিস কিন্তু এক না। আমি যদি সেফটি চিন্তা করি আর সিকিউরিটি চিন্তা করি, দে আর নট সেম। তোরা আমারে বলতো সেফটির মধ্যে আমরা কি চিন্তা ভাবনা করি, সবাই একটু জানাতো ভাইরা, সবাই একটু জানাতো ভাইরা। এই সেফটির মধ্যে আমরা কি এনশিওর করি, মানে আমরা যখন সেফটি নিয়ে কাজ করি এই সেফটির মধ্যে কি থাকে, সবাই একটু জানাতো। সেফটির মধ্যে আমাদের কি থাকে? সবাই একটু জানা, তোদেরকে বলছিলাম সেফটির মধ্যে কি থাকে। সেফটির মধ্যে থাকে হচ্ছে আমাদের কোয়ালিটি, তাই না? আর সিকিউরিটির মধ্যে থাকে হচ্ছে অ্যাভেইলেবিলিটি। তিনটা জিনিস ছিল, মনে করে দেখ। আমাদের তিনটা জিনিস ছিল, একটা ছিল হচ্ছে কোয়ালিটির মধ্যে, সেফটির মধ্যে জাস্ট খালি কোয়ালিটি থাকবে, ঠিক আছে? একটু লিখি দেখ, এটার মধ্যে শুধুমাত্র আমাদের কোয়ালিটি পার্টটা ছিল, এই কোয়ালিটি পার্টটা ছিল। বাংলাদেশে কোয়ালিটি এনশিওর করে কোন প্রতিষ্ঠান, তোরা কি জানোস? সবাই একটু জানা আমারে, বাংলাদেশে কোয়ালিটি এনশিওর করে কোন অর্গানাইজেশন, কেউ কি জানোস? এনিওয়ান, একটু কথা বল। কোয়ালিটি এনশিওর করে কোনটা? কোয়ালিটি এনশিওর করে হচ্ছে বাংলাদেশে বিএসটিআই, এরকম একটা প্রতিষ্ঠান আছে। তোরা দেখবি বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন যখন খাবার টাবার খাবি দেখবি ওইখানে লেখা থাকে বিএসটিআই অ্যাপ্রুভড, বা দেখবি লেখা থাকে বিএসটিআই অনুমোদিত, ঠিক আছে? আর আরেকটা ছোট্ট কথা তোদেরকে বলে রাখি, ইন দ্য মিন টাইম, বিভিন্ন রকম খাবার যখন তোরা খাবি দেখবি, ধর আমি এটা একটা প্যাকেট নিলাম, এটা আরেকটা প্যাকেট নিলাম, ধর এটা ফুড প্যাকেট। হ্যাঁ, এখন এই ফুড প্যাকেটের ভিতরে অনেক সময় দেখবি এই প্যাকেটের ভিতরে এরকম দুইটা ফ্ল্যাগ টাইপের সাইন থাকে। একটা হচ্ছে তোর গ্রিন কালারের ফ্ল্যাগ, আমি এটা গ্রিন কালারে দিই, এরকম গ্রিন কালারের ফ্ল্যাগ থাকে। আরেকটা ফ্ল্যাগ থাকে হচ্ছে রেড কালার। তোরা কি দেখছিস কিনা জানি না, বিভিন্ন রকম খাবার যখন খাবি দেখবি খাবারের গায়ে, মানে একদম আউটার কভারে এরকম দুইটা বক্স থাকে একদম উপরে। সো একটা থাকে গ্রিন কালারে হাইলাইটেড করা, আর একটা থাকে রেড কালারে হাইলাইটেড করা। এটার মানেটা কি এটা একটু বলে রাখি, শোন সবাই। যেটা গ্রিন কালার সেটা হচ্ছে ভেজিটেরিয়ানদের জন্য। এটা কাদের জন্য ভাইয়া? এটা হচ্ছে ভেজিটেরিয়ানদের জন্য, আমি পড়া লিখতেছি না। আর যেটা রেড কালার এটা ভাইয়া নন ভেজ। ওই যে একটা কথা শুনছিস না, বাংলায় বলে আমিষ খায় আর নিরামিষ খায়, মনে আছে? সো যেটা তুই রেড কালার পাবি ওটা মানে হচ্ছে নন ভেজ, আর যেটা গ্রিন কালার সেটা হচ্ছে ভেজিটেরিয়ানদের জন্য, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবো আমরা। সো এখানে প্রশ্নের মধ্যে কি কি চাইছে একটু দেখ। ফুড প্রোডাকশন অ্যান্ড প্রিজার্ভেশন। আচ্ছা, প্রোডাকশনের সাথে আমাদের কেমিস্ট্রির কি কি পার্ট ছিল মনে থাকার কথা? এই যে প্রোডাকশনের মধ্যে আমাদের কেমিস্ট্রি এলিমেন্ট ছিল তিনটা, নাইট্রোজেন, তারপর ছিল ফসফরাস অ্যান্ড পটাশিয়াম, মনে থাকার কথা। নাইট্রোজেনে ছিল ইউরিয়া, মনে করে দেখ, আমরা ইউরিয়া লিখছিলাম H2N, তারপর ছিল CO, তারপর ছিল NH2, এটা ছিল নাইট্রোজেনের থেকে। তারপর পটাশিয়াম থেকে কে কে ছিল? পটাশিয়াম ক্লোরাইড, আর ছিল পটাশিয়াম নাইট্রেট, ওই যে মিউরেট অফ পটাশ। আর ফসফরাসে ছিল হচ্ছে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, আর ছিল হচ্ছে টিএসপি, মনে থাকার কথা। এই সবগুলাই কিন্তু আমরা পড়ছি। এই যে দেখ ভাই, কোনটা কার সাথে কানেক্টেড দেখ, এটা কানেক্টেড হচ্ছে নাইট্রোজেনের সাথে, এটা কানেক্টেড হচ্ছে পটাশিয়ামের সাথে, এই কানেক্টেডটা হচ্ছে ফসফরাসের সাথে। তো এইগুলো ইউজ করলে কি হয়, আমাদের প্রোডাকশন বাড়ে না কমে? আমরা যদি এই এলিমেন্টগুলো ইউজ করি আমাদের প্রোডাকশন কি হয়, অনেক বাড়ে, ঠিক আছে? এই তো। সো যদি তুই ফুড সিকিউরিটির কথা চিন্তা করো, ফুড সিকিউরিটির মধ্যে অবশ্যই অবশ্যই এই যে দেখ, ফুড সিকিউরিটির মধ্যে তোদেরকে বলছিলাম সেফটির মধ্যে আসবে কোয়ালিটি, আর সিকিউরিটির মধ্যে আসবে অ্যাভেইলেবিলিটি। খেয়াল করে দেখ, সিকিউরিটির মধ্যে কি আসছে? অ্যাভেইলেবিলিটি। এনে আরো ছিল অ্যাফোর্ডেবিলিটি ছিল, এরকম কিছু একটা পার্ট ছিল, তিনটা পয়েন্ট ছিল। বাট এখানে অ্যাভেইলেবিলিটি যখন আসতেছে তখন হচ্ছে সিকিউরিটি চলে আসবে। মনে রাখবি, কোয়ালিটি সেফটির সাথে যায়, আর অ্যাভেইলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, তিনটা পার্ট ছিল। আমি একটু লিখে দিই, ফুড সিকিউরিটি, এটা আমাদের তিনটা পার্ট ছিল। একটা ছিল অ্যাভেইলেবিলিটি, তোদেরকে এটা বলছিলাম, যেখানে দুর্ভিক্ষ চলে সেখানে কিন্তু তুই সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করবি না। ধর
তুই এমন একটা এলাকায় আছো যেখানে তুই ভাতই পাচ্ছস না খাওয়ার মতো, তোরা যদি এখন আমি বলি তোমার আমি ভাতের চাল দিব, তুমি সুন্দর করে ধুয়ে টুয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবা, তোর মাথায় এত কিছু আসবে না। তোর মাথায় ফার্স্টে আসবে ভাই পরিষ্কার টরিষ্কার চিন্তা, পরে আগে খাইতে হবে, পেটে খাবার নাই। সো ব্যাপারটা হচ্ছে তুই সিকিউরিটি নিয়ে তখনই ভাববি যখন তোর অ্যাভেইলেবল আছে অনেক, তারপর কি অ্যাফোর্ড করতে পারবি, তাহলে অ্যাফোর্ডেবিলিটি এটা একটা পার্ট আসবে, অ্যাফোর্ডেবিলিটি এইটা থাকবে। আরেকটা জিনিস থাকবে কিন্তু, হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি। তোর যদি অ্যাক্সেসই না থাকে, যেরকম তোদেরকে আমি উদাহরণটা মনে হয় দিছিলাম, যেরকম বাংলাদেশে তোরা দেখছিস কিনা জানি না, বিভিন্ন সময় দেখবি উত্তরবঙ্গে বিভিন্ন রকম ভেজিটেবল হয় যেটা ঢাকা পর্যন্ত আসতে আসতে সেটার দাম হিউজ বেড়ে যায়। তোরা দেখছিস কিনা জানি না, পেপারে মাঝে মাঝে আসে, এই যে ফুলকপি চাষি যারা থাকে, মানে বিভিন্ন রকম কৃষক যারা থাকে, দেখবি সবজি টবজি যারা ফলায় তারা খেতে যায় ওগুলো নষ্ট করে ফেলে, কারণ তারা যে পরিমাণ ইনভেস্ট করে ওই ফসলটার পিছনে ওই পরিমাণ দাম ওই এলাকায় তারা পায় না। তাহলে এইখানে দেখ, আমরা কিন্তু ঢাকায় যখন ওই ফসলগুলা বা সবজিগুলো আসে আমরা কিন্তু বেশি দামে ওগুলা কিনি, তাহলে আমাদের অ্যাক্সেস যদি থাকতো আমরা কিন্তু বেশ ভালো কম দামে ওটা কিনতে পারতাম। তোরা জানোস কিনা জানি না, টমেটো কিন্তু যদি তুই দিনাজপুর বগুড়া রংপুর দিকে চিন্তা করো, টমেটো কিন্তু 4-5 টাকা কেজি দরেও পাওয়া যায়, ঠিক আছে। সো এই যে দেখ, তোর যদি অ্যাক্সেস থাকতো ওই পর্যন্ত, তাহলে কিন্তু তুই ঢাকায় 80 টাকা দরে টমেটো কিনতি না। সো এটা একটা বিশাল ব্যাপার। সো সিকিউরিটির ব্যাপারের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আসবে। আচ্ছা যাই হোক, পরে কি বলা হয়েছে, দ্য রোল অফ কেমিস্ট্রি ইজ এসেনশিয়াল ফর বোথ সিমিলার এ এন্ড বি, যেটা অলরেডি বলে ফেলছি। এই যে এইখানে ভাইয়া প্রিজার্ভেশনের কথাবার্তা বলা হয়েছে, মেনটেনিং ফুড। সো এইখানে ভাইয়া প্রিজার্ভেশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন আমরা কয়ভাবে করতে পারি রে, তোদের মনে থাকার কথা। আমরা যখন প্রিজার্ভেশন করি, লং টার্ম স্টোরেজ বলছিলাম, লং টার্ম স্টোরেজ আমরা কয় ধরনের প্রিজারভেটিভ ইউজ করি, 2 ধরনের, 2 টাইপস অফ প্রিজারভেটিভ ইউজড হিয়ার। একটা হচ্ছে তো ন্যাচারাল, আর এটা কি ছিল, আর্টিফিশিয়াল, দুইটা ছিল কিন্তু, ন্যাচারাল প্লাস আর্টিফিশিয়াল। সো এটা একটু খেয়াল রাখিস, 2 ধরনের প্রিজারভেটিভ আমরা ইউজ করি, মনে থাকার কথা। ওই যে সল্ট, এডিবল সল্ট যেটা ছিল, তারপর বিভিন্ন যে লেবুর রস, লেমন জুস যেগুলো আছে, কিংবা ভিনেগার, এগুলা কিন্তু হচ্ছে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। ওকে, সো আমার মনে হয় এই পার্টগুলো আমরা বুঝতে পারছি। সবগুলাই আসলে একটু ডেসক্রিপটিভ পার্ট, তো একটু ঠান্ডা মাথায় সুন্দর করে এগুলা লিখতে হবে। যদি তুই বোর্ডে তুই ভাবস এইখান থেকে বোর্ডের সিকিউ অ্যান্সার করবি, তাহলে তোর লেখা অনেক নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, খুব প্রিসাইজ লিখতে হবে, এবং চেষ্টা করবি পয়েন্ট আউট করে করে লেখার। বিলিভ কর, বোর্ডে স্যাররা যখন খাতা দেখে তোর এই পয়েন্টগুলোর উপর বেশি ফোকাস করবে। ভিতরের যেই ডেসক্রিপশন তুই লিখবি ওইটা কিন্তু স্যাররা দেখবে না তা না, বাট খুবই কম ফোকাসে আসবে। সো যখন লেখা মানে এই চ্যাপ্টারের সিকিউ গুলো অ্যান্সার করবি, চেষ্টা করবি এইগুলা একটু সুন্দর করে হাইলাইট করে রাখার। লাইক নিচে কোনো একটা অন্য কালার, ব্লু বা ধর হাইলাইট হবে এরকম কোনো একটা পেন দিয়ে সেটাকে মার্জিন করে রাখা, যাতে এটা বোঝা যায়, স্যারের চোখে ভাসে আর কি, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখিস। সো আমরা মনে হয় আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। আজকের ক্লাসের মধ্যে বেশ অনেক কিছুই পড়বো আমরা। সো চল আগাই। সো ফার্স্টেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যানিং। ক্যানিং বুঝছ তো, কৌটাজাতকরণ, সহজ ভাষায় কোট্টা, বাংলায় যেটাকে বলে ডিব্বা, আমাদের দিকে ডিব্বা বলে। যাই হোক, ডিব্বা বল আর কৌটা বল, যাই বলস না কেন, কৌটাজাতকরণ। তোরা বিভিন্ন সময় দেখবি বিভিন্ন রকম খাবার টাবার যেগুলা খাস, এগুলো সবই কিন্তু কৌটাজাতকরণ থাকে। যেরকম খুব ভালো এক্সাম্পল হচ্ছে, তোরা দেখবি যে মাশরুম নামে একটা জিনিস আছে। মাশরুম আমার খুব ফেভারিট একটা জিনিস, এটা ক্যানিং করে রাখে। তারপর বিভিন্ন সি ফিশ আছে, যেরকম টুনা মাছ আছে, টুনা ফিশ, এটাও কিন্তু হচ্ছে ক্যানিং করে রাখা হয়। বিভিন্ন রকম ক্যানিং লিকুইড অ্যাড করে সেটাকে প্রিজারভেটিভ হিসাবে দিয়ে সেটা বেশ অনেক দিন যাবত প্রিজার্ভ করে রাখা যায়, লং টার্ম স্টোরেজ, ঠিক আছে। সো এই যে ক্যানিং যদি করতে পারি প্রপার ওয়েতে, তাহলে দেখা যায় কি যে ধর এখনকার সময় একটা ফসল হইতেছে বা একটা ফ্রুটস বা একটা ফুড হইতেছে, দেখা যাবে 10 বছর পরে বা 5 বছর পরে দেশের অবস্থা এতটা খারাপ হইলো যে ওই সময় আমরা এই ফসল বা এই ফুডটা বা এই ফ্রুটসটা আমরা তৈরি করতে পারতেছি না। সো আমরা যে ক্যানিং করে প্রিজার্ভ করে রাখতে পারি, এট দ্যাট কেস এটা কিন্তু আমাদের ওই সময়কার যে ল্যাকিংসটা বা ঘাটতিটা আসবে সেটা কিন্তু ফিল আপ করবে। জিনিসটা এইভাবে চিন্তা করো, অনেক সময় তোরা দেখছিস কিনা জানি না, যে গরুর মাংস যখন দাম বাড়ে মানুষজন কিনে না, কিন্তু যখন দামটা কমে যায় তখন তারা কিনে রেখে তার ডিপ ফ্রিজিং করে রাখে। তারপর যখন দাম বাড়লো তখন তার কিন্তু আর কেনা লাগতেছে না। সো এই যে দেখ, তুই ডিপ ফ্রিজিং করে খাবারটাকে অনেকদিন প্রিজার্ভ করে রেখে দিলি, এরকম একটা ব্যাপার হচ্ছে ক্যানিং প্রসেস। সো আমরা ক্যানিং এর মধ্যে আমরা কি কি করতে পারবো একটু খেয়াল করে দেখ। এইখানে আমরা ক্যানিং বেসিক্যালি কোনগুলা করি, যেগুলো এক্সপোর্ট টাইপের ফুড আছে, তুই একটু চিন্তা কর, এক্সপোর্ট কোয়ালিটির যে ফুডগুলো আছে এইগুলা। তারপর আর কোনগুলো আছে, তুই যদি চিন্তা করো সিজনাল যে ফ্রুটগুলো আছে, সিজনাল যে ফ্রুট, যেরকম ধর এখন আম হচ্ছে, সবসময় কিন্তু আম হবে না। তোরা দেখবি কিন্তু এখন অনলাইনে অনেক সময় দেখবি
12 মাসই আম পাওয়া যায়, তারা বিক্রি করে আম। কিভাবে পারে? কারণ তারা সেটা প্রিজার্ভ করে রেখে দিছে। যদিও এখন টেকনোলজির অনেক উন্নতি হয়েছে, এখন আসলে 12 মাসই আম আসে এরকম অনেক গাছই চলে আসছে। বাট একটা সময় ছিল যখন ধর গ্রীষ্ম বা এরকম বর্ষা, এই সময়টাতে আম আসতো, তারপর সারা বছর কিন্তু আম আসতো না। তো অনেক মানুষ আছে, যেরকম আমার যে বাবা ছিল, উনি বেসিক্যালি হচ্ছে রাতের বেলা যখন খাইতে যেত, দুধ আম আর কলা যদি না হইতো ওনার খাবার মানে খাওয়াই হয় না, এরকম একটা অবস্থা আর কি। অনেকের ক্ষেত্রে এরকম। সো যেটা করতো আর কি ওই সময় আমার আম্মু, সে আমটা প্রিজার্ভ করে রাখা দিত, ডিপ ফ্রিজিং করে রাখা দিত, ওই থেকে আস্তে আস্তে বের করে দিত, সারা বছর খাইতো। সো এই যে দেখ, এই সিজনাল ফ্রুট গুলা কিন্তু আমরা রাখতে পারি যদি তুই প্রপারলি প্রিজার্ভ করতে পারোস আর কি। ঠিক আছে। তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেলফ কনজাম্পশন যে ব্যাপারগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখানে ক্যানিং করি। এখানে তোরা যদি আমার গল্পগুলা বা কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনোস, তাহলে এই চ্যাপ্টারটা তোদের পড়তে সুবিধা হবে। এখন তুই দেখ, ক্যানিং যদি করতে পারোস, তাহলে ক্যানিং এর জন্য অবশ্যই কি আসবে? একটা ইন্ডাস্ট্রি লাগবে। কারণ তুই তো স্বাভাবিকভাবে বাসায় যেভাবে ক্যানিং করবি আর এক্সপোর্ট, বা তুই যদি মার্কেটে ওই খাবারটা দিতে যাস, তাহলে তোকে কিছু প্রপার ওয়ে মেনটেন করতে হবে, সেটার মধ্যে অটোমাইজেশন আনতে হবে, কিছু একটা ইন্ডাস্ট্রি বানাইতে হবে, কিছু মেশিন ডেভেলপ করতে হবে, সেখানে অনেক মানুষের কি আসবে? এমপ্লয়মেন্ট আসবে। তাহলে আমি যদি চিন্তা করি, এই ক্যানিং এর সাথে কানেক্টেড কি চলে আসবে বলতো ভাইরা? একটা ইন্ডাস্ট্রি চলে আসবে। তোরা কিন্তু জানোস, কিন্তু বাংলাদেশে এই ক্যানিং ফুডে সবচেয়ে বেশি আগায় কে? কেউ কি জানোস? এই ক্যানিং ফুডে বাংলাদেশে সবচেয়ে বেশি আগায় কিন্তু প্রাণ আরএফএল গ্রুপ। তারা মনে হয় জানোস, প্রাণ আরএফএল গ্রুপ। হ্যাঁ, প্রাণ আরএফএল গ্রুপ। আরেকটা আছে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, এমজিআই, ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এরা কিন্তু বেশ অনেক ক্যানিং করে। হ্যাঁ, বাংলাদেশে এরা বেশ হিউজ অ্যামাউন্ট অফ ক্যানিং করে আর কি। তারপর আরো অনেকেই আছে, আমি মোটামুটি এই দুইটা বেশি চলে তাই তোদেরকে বললাম, ক্যানিং জাতীয় যে খাবারগুলো আছে। সো ইন্ডাস্ট্রি কিসের উপর বেসিস করে দাঁড়াবে? ফুডের উপর। সো যখনই তুই একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাবি, তুই দেখবি ইন্ডাস্ট্রি যখনই তুই বানাবি, সেখানে কি চলে আসবে? হিউজ অ্যামাউন্ট অফ এমপ্লয়মেন্ট চলে আসবে। সহজ ভাষায় অনেক মানুষের এনে চাকরি বাকরি হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে, দ্যাট মিনস এমপ্লয়মেন্ট হবে। তোর একটা জীবিকা, মানে কি বলবো, খাবার দাবারের যে ব্যাপারটা, এটা এখান থেকে আসবে কিন্তু। সো এটা কিন্তু একটা বিশাল জিনিস। সো ক্যানিং যে ব্যাপারটা, এটা দিয়ে শুধু কিন্তু খাবারটা প্রিজার্ভ করে রাখতেছি, ব্যাপারটা কিন্তু এমন না। এটার সাথে যদি তুই একটা ইন্ডাস্ট্রিকে চিন্তা কর, তুই দেখ প্রাণ আরএফএল গ্রুপ বাংলাদেশে পাশাপাশি তারা কিন্তু এক্সপোর্টও করে। তুই যদি কখনো দেশের বাইরে যাস, বিভিন্ন দেশে, আমাদের সাবকন্টিনেন্টে যেরকম ইন্ডিয়াতে করে, তারা নেপালে করে, থাইল্যান্ডেও কিন্তু প্রাণ আরএফএল এক্সপোর্ট করে, আমি যতটুকু জানি আর কি। সো এই যে এক্সপোর্টের যে ব্যাপারটা, তারা কিন্তু এক্সপোর্ট করতেছে। সো এই এক্সপোর্টের সাথে অবশ্যই ওইখানে হিউজ অ্যামাউন্ট অফ হিউম্যান পাওয়ার লাগতেছে। তাহলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে পার্টটা, ওটাও কিন্তু এখানে হচ্ছে। সো এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে। সো ক্যানিং এর সাথে কিন্তু হিউজ জিনিসপত্র চলে আসতেছে। ওকে, সো ক্যানিং আমরা বুঝলাম, ইম্পর্টেন্স অফ ক্যানিং আশা করি বুঝছস তোরা। এবার দেখ ফুড লিকার, এটা অ্যাকচুয়ালি কি? এটা মনোযোগ দিস, এটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা মনোযোগ দিলে বুঝবি, নাহলে একটু প্যারা খাবি। দেখ ধর, আচ্ছা আমি এটা নানি, এরকম ধর একটা কৌটা নিলাম, ডিব্বা ডিব্বা, এটা নেই, এটা হচ্ছে ডিব্বার মুখ, এটা হলুদ করে দিই। এইখানে একটা ডিব্বার মুখ দিই, ধর এটা হচ্ছে আর একটা কৌটা, এটা হলুদ করে দেই। এখন আমি তোদেরকে যদি একটু বলি, এখানে কয়েকটা লেয়ার থাকে, আমি লেয়ার গুলা লিখে দেখ একটু। যখন তুই একটা কৌটা কিনবি, যে কোনো একটা কৌটা যখন কিনবি, মানে ক্যানিং যখন কিনবি, ডিব্বা যখন কিনবি, তুই দেখবি এরকম লেয়ার থাকবে। বাইরে একটা লেয়ার থাকে, ভিতরের মেইন বডি থাকে, আর এইখানে আর একটা ছোট্ট লেয়ার থাকে ভিতরের দিকে, যেটা কি করে আমি তোদেরকে একটু বলি আগে, একটু টানি লম্বা করে। দেখ, এটা হচ্ছে আউটার বডি, তাহলে এটা হচ্ছে আউটার লেয়ার, একদম আউটে আছে। এটা অনেক সময় আউট বা প্যাকিং লেয়ার বলে, যেটার মধ্যে ওই যে বিভিন্ন কিছু লেখা থাকে, দাম কত, এমএফজি মানে ম্যানুফ্যাকচারিং ডেট কত, তারপর ইএক্সপি ডেট মানে এক্সপায়ার ডেট কত, এগুলো লেখা থাকে। সো প্যাকিং লেয়ার। তারপর ভিতরে দেখ আরেকটা লেয়ার আছে, এই যেটা, এটা হচ্ছে ভাই মেইন বডি। এখন তুই যখন ক্যানিং করবি, এগুলা কিন্তু হচ্ছে বিভিন্ন মেটাল এলিমেন্ট হবে। এই মেইন বডিগুলা কি হবে? মেটাল এলিমেন্ট হবে, বিভিন্ন রকম মেটাল এলিমেন্ট হবে। এগুলা কি হবে? মেটাল এলিমেন্ট হবে, বিভিন্ন মেড অফ মেটাল এলিমেন্ট আর কি, মেড অফ মেটাল এলিমেন্ট। এখন তুই একটু চিন্তা কর, এই মেইন বডির ভিতরে এখানে তুই তো খাবারগুলো রাখবি, এই যে ফ্রুটসটা রাখলি বা ফুড যেটা আছে সেটা তুই রাখলি। এখন তোর কাজ হচ্ছে এই যে ফুডটা আছে বা এই যে ফ্রুটসটা আছে, এই ফ্রুটসটা যেন কখনোই এই যে আমার যে মেইন বডি লেয়ারটা আছে না, এটার সাথে কন্ট্যাক্টে না আসে, কোন একটা রিয়াকশন যেন না করতে পারে। কারণ রিয়াকশন করলে কেমিস্ট্রিতে গড নোস কি হবে, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এমনও হইতে পারে ওই মেটালের সাথে এই ফুডের এমন কোন একটা ইনগ্রেডিয়েন্টস থাকবে যেটা রিয়েক্ট করে পয়জনাস কোন একটা এলিমেন্ট তৈরি করে ফেলছে, তারপর তুই খাওয়ার পরে কেল্লাফাতে। সো তোকে খুব সাবধানতার সহিত এখানে মেনটেন করতে হবে যেন
এইখানের ভিতরে যে ফুড আছে, আমি একটু লিখি, এটার ভিতরে যে ফুড আছে, এটার ভিতরে তো ফুড আছে, আমার খাবারটা আছে, এই ফুডটা যেন হচ্ছে এই মেইন বডি লেয়ারের সাথে কখনো কন্টাক্ট বা কোনো রিয়াকশনে না আসতে পারে। এই যে দেখ তুই যে এটাকে প্রিজার্ভ করতেছস বা এখানে তুই বাধা দিচ্ছস একটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফুড লেকার, এফএল। হ্যাঁ, এটার আমরা একটা শর্ট ফর্ম লিখে দিই, পড়া লিখলাম না, এটা হচ্ছে ফুড লেকার। সো ফুড লেকার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, মানে এটা যদি না থাকে তাহলে কি হবে, খাবারটা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কি কি হয়ে যেতে পারে, ধর তুই এমন একটা সিনারিও দেখলি যেখানে রিয়েক্ট করে কি হয়ে গেছে, ধর তুই দেখলি যে সেখানে কোনো একটা পয়জনাস এলিমেন্ট তৈরি হয়ে গেছে, তখন কিন্তু ভাই সেটা আমাদের জন্য কি হয়ে যাবে, ক্ষতির কারণ হয়ে যাবে। সো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে খাবার ফুড যেটা আছে এটা আমাদের মেইন বডি বা মেটাল এলিমেন্টের সাথে যেন কখনোই কি না করতে পারে, রিয়াক্টে না করতে পারে। আশা করি বুঝছি এই ব্যাপারটা। সবাই কি বুঝতেছস কথাগুলো আমার? সবাই কি বুঝছস? একটু জানা তো সবাই, একটু আমাকে চ্যাট বক্সে জানা। ওকে ইরফান, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, তৌফিক, ইরফান, সেরা। তোর একটু কথা বলিস তাহলে ভালো লাগে, বুঝছস? যে অনেকে আছে তো, এই যে তানু, তারপর হচ্ছে আবায়েজ, এরা কথা বলে না, আনিকা আছে, তারপর রাশা, কিরে তোর বাড়ি কি রাশিয়া নাকি, রাশা? হ্যাঁ, আচ্ছা, তানবীর, তারপর এরা এটা কথা কইস, হ্যাঁ, কথাবার্তা কইস। আচ্ছা, সো এই দেখ, সো এটা আমরা ফুড লেকার পড়ে ফেললাম। এখন তোদেরকে আগের দিন কিন্তু আমি ক্যানিং এর কথাবার্তা হালকা পাতলা একটু আইডিয়া দিয়েছিলাম। তুই ফার্স্টে কি করবি, খাবারগুলা কালেক্ট করবি, যে খাবারটাকে ক্যানিং করতে চাস সেটা তুই কি করবি, কালেক্ট করবি, কথাগুলো শুন। তারপর সেখান থেকে তুই কি করবি, যে খাবারগুলো নিলি, বা ধর তুই আমই আনছস, এখন আম তো সবগুলা এক জাতের হবে না, তুই এক জাতীয় আমগুলারে একসাথে রাখলি, মানে কি গ্রেডিং করলি, ফার্স্টে কালেকশন, তারপর কি করলি, গ্রেডিং, তারপর এটারে ধুইলি টুইলি। এরপরে তুই কি করলি ভাই, এইখানে যে ব্যাপারগুলো আছে এগুলোকে ছোট ছোট পিসে ভাগ করে ফেললি। তাহলে ফার্স্টে কালেকশন করলি, ভালো খারাপ গুলো আলাদা করলি, পোকাওয়ালা আছে কিনা, পোকাওয়ালা নাই কিনা, বড় সাইজ কোনগুলা, ছোট সাইজ কোনগুলো, এগুলো তুই আলাদা করলি। তারপর ধুয়ে টুয়ে কি করলি, সেখানে বিভিন্ন রকম ছোট ছোট স্লাইসে ভাগ করে ফেললি। সো এটা হচ্ছে তোর একটা স্টেপ। সেকেন্ড স্টেপে তুই কি করবি, ব্লাঞ্চিং করবি। ব্লাঞ্চিং এর সাথে সাথে এখানে তুই যেটা করবি, একটা ক্যানের ভিতরে রেখে দিবি খাবারটা, যেই ক্যানে তুই রাখতে চাচ্ছস। এবং এখানে কিন্তু তুই যেহেতু খাবারটাকে অনেকদিন রাখতে চাচ্ছস, তোকে কি করতে হবে, প্রিজারভেটিভ অ্যাড করতে হবে। সবাই মনোযোগ দিয়ে শুনবি, যদি এটুকু বুঝোস, প্রত্যেকটার প্রসেস সেম। ফার্স্টে তুই খাবার কালেক্ট করলি, গ্রেডিং করলি, ধুইলি মানে ওয়াশ করলি, ছোট ছোট পিস করলি, এটা হচ্ছে একটা স্টেপের কাজ। স্টেপ টুতে তুই কি করলি, ব্লাঞ্চিং করলি, তারপর একটা ক্যানিং এর মধ্যে রাখলি, তারপর সেখানে ফুড প্রিজারভেটিভ ইউজ করলি, তারপর বিভিন্ন রকম সুগার সিরাপ অ্যাড করলি, কারণ এগুলো প্রিজারভেটিভ হয়ে থাকবে। তারপর কি করবি, সল্ট সলিউশন অ্যাড করবি, কিংবা ক্যানিং লিকুইড অ্যাড করবি, যাতে খাবারটা কি থাকে, অনেকদিন পর্যন্ত প্রিজার্ভ থাকে। লাস্ট স্টেপে তুই যখন সিলিং করবি, সিলিং এর মধ্যে তুই কি করবি, এক্সস্টিং এন্ড সিলিং করবি। এক্সস্টিং এন্ড সিলিং হচ্ছে এই যে খাবারটা তুই ক্যানের ভিতরে রাখছোস, এই খাবারটা ডিকম্পোজ করে কে, বলতো আমারে, তোর আমার বলতো খাবারকে ডিকম্পোজ করে কারা? তো তুই বলবি ভাই, খাবারকে ডিকম্পোজ করে হচ্ছে বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম উইথ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, যেটাকে আমরা অ্যারোবিক রিয়াকশন বা অ্যারোবিক প্রসেস বলতে পারি। সো আমি যদি কোনো একটা ক্যানিং এর ভিতরে বা ক্যানের ভিতরে খাবার রাখি, সেটার ভিতরে যদি আমি অক্সিজেন রাইখেই দিই, তাহলে কিন্তু সেই খাবারগুলা ডিকম্পোজ হয়ে যাবে উইথ দ্য হেল্প অফ ব্যাকটেরিয়া। তাহলে আমাকে কি করতে হবে, ওইখান থেকে বিভিন্ন যে অক্সিজেন থাকে, মানে এক্সেস অ্যামাউন্ট অফ অক্সিজেন যেটা আছে সেটাকে আউট করে ফেলতে হবে। এই যে তুই এক্সেস অ্যামাউন্ট অফ অক্সিজেন আউট করতেছস, এটাকে বলা হয় এক্সস্টিং এন্ড সিলিং। তারপর তুই রিটার্টিং করবি। রিটার্টিং মানে হচ্ছে হিট দিয়ে সেখানে যদি কোনো অক্সিজেন থাকে সেটাও নাই করবি, সাথে সাথে যদি কোনো মাইক্রো অর্গানিজম থাকেও, তুই এত কোয়ালিটি মেনটেন করার পরেও যদি সেখানে কোনো মাইক্রো অর্গানিজম থাকে, সেটাকেও তুই কি করে ফেলবি, মেরে ফেলবি, যাতে খাবারের মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম না থাকে এবং অক্সিজেনও না থাকে। এটা হচ্ছে লাস্ট স্টেপ, রিটার্টিং। এরপরে তুই কি করলি, ক্যানটাকে ঠান্ডা করলি, ঠান্ডা করে সিলিং করে রাইখা দিলি। কয়টা স্টেপে কাজ করলি, তিনটা স্টেপ। যদি তিনটা স্টেপ বুঝোস, বিশ্বাস কর বাকি জিনিসগুলা খুবই সহজ। প্রত্যেকটা জিনিসের ক্যানিং প্রসেস সেম। ফার্স্টে খাবার কালেক্ট করবি, গ্রেডিং করবি, ধুইবি, তারপর ছোট ছোট পিস করলি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে তুই কি করবি, ওই খাবারগুলো যেগুলো তুই করলি ওটা ব্লাঞ্চিং করবি। ব্লাঞ্চিং করে একটা ক্যানিং এর ভিতরে রাখবি। ব্লাঞ্চিং মানে হচ্ছে সিদ্ধ করা, বয়েল করা। তারপর সেখানে বিভিন্ন রকম প্রিজারভেটিভ অ্যাড করবি। সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ এসে তুই এক্সেস অ্যামাউন্ট অফ অক্সিজেন যেটা আছে সেটাকে আউট করবি, তারপর তাপ দিবি, তারপর ঠান্ডা করবি, এটা হচ্ছে রিটার্টিং। তারপর তুই সিল করে রেখে দিবি। দেখ এই তিনটা স্টেপে আমরা কাজ করব। দেখ এখানে পুরা জিনিসটার প্রসেস অনুযায়ী লেখা আছে। দেখ এই যে দেখ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, আমি যে তোদেরকে কথাগুলো বলতেছিলাম সেই কথাগুলাই। সো এক্সস্টিং এন্ড সিলিং এটার মানে হচ্ছে, একটু লিখে রাখি, এক্সেস
অক্সিজেন যেগুলো আছে এগুলোকে কি করব ভাই, আউট করে ফেলবো। আর রিটোর্টিং যেটা, এটা কি ভাইয়া, এটাকে হচ্ছে এটাকে আমরা কি করব, হিট করব, হিট হিট। রিটোর্টিং মানে হচ্ছে হিট, তাপ দিব। রিটোর্টিং মানে হচ্ছে হিট দিব। আর বাকি জিনিসগুলো খুবই সহজ, তোরা আমার কথা যদি বুঝে থাকোস, দেখ সবাই বুঝছোস কিনা। আমরা যে কোনো খাবার যখন ক্যানিং করব এই 3টা স্টেপ মেনটেন করব, সবাই দেখ ক্লিয়ার কিনা। তাহলে আমি যদি স্টেপগুলোর নাম দিই, ফার্স্ট স্টেপের নাম কি হবে রে বলতো ভাইরা? ফার্স্ট স্টেপের নাম হবে সিলেকশন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপের নাম, তুই যদি নাম দিতে চাস আর কি, তাহলে ফার্স্ট স্টেপের নাম হবে সিলেকশন। তারপর সেকেন্ড স্টেপের নাম কি দিবি ভাই? সেকেন্ড স্টেপের নাম দিবি হচ্ছে ক্যানিং। ক্যানিং, সেকেন্ড স্টেপের নাম দিবি তুই ক্যানিং। ওকে, দিয়ে দিলাম। এন্ড থার্ড স্টেপের যে নামটা আছে, থার্ড স্টেপের নামটা কি দিবি ভাই? থার্ড স্টেপের নামটা দিবি হচ্ছে সিলিং। মানে তুই এটা সিলিং করছিস বা স্টোরেজিং যাই বলস, এটা তুই করলে। দেখ তোরা ক্লিয়ার কিনা ভাই, সবাই তো জানা ক্লিয়ার কিনা। তানু থ্যাংক ইউ ভাই। এবার দেখ আমরা একটু ফাস্ট যাবো, কারণ এই জিনিসগুলো একই রকম। দেখ ক্যানিং অফ গুয়াবা একই প্রসেস, আশা করি বুঝছস। ক্যানিং অফ ম্যাঙ্গো সেম প্রসেস, আমি একটু টিক চিহ্ন দিয়েছি, সেম প্রসেস। প্রসেস আগের মতোই, প্রত্যেকটার ক্যানিং সেম। ক্যানিং অফ ম্যাঙ্গো সেম ভাইয়া, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যানিং ক্যানিং অফ গ্রিন পি। গ্রিন পি চিনোস কিনা জানি না, তোরা চিনোস তো মনে হয়। আচ্ছা ঠিক আছে, গ্রিন পি। তারপর হচ্ছে ক্যানিং অফ গ্রিন মেজ, এই দেখ। ওকে, ও যেটাকে আমরা ভুট্টা বলি, বাংলায় ভুট্টা, হ্যাঁ ভুট্টা। আচ্ছা, এইবার এইখানে একটা ছোট্ট চার্ট আছে, এই চার্টটা আমাদের একটু পড়তে হবে। এইটা আমাদের এমসিকিউ এ বেশ বেশি কাজে লাগবে। সো আমি একটু 3 স্টার দিয়ে রাখতেছি। এটা কিন্তু আমাদের এমসিকিউ এ হিউজ অ্যামাউন্ট অফ কাজে আসবে। সো আমরা কিন্তু এই চার্টটা একটু পড়বো। এখানে সামারি আকারে দেওয়া আছে তুই কি কি পড়বি। যেরকম তুই যখন ওই ক্যানিং লিকুইডটা যে আছে, যেরকম তুই যখন আম কিংবা ধর আনারস, পাইনাপেল, এটা যখন প্রিজার্ভ করবি, তখন ক্যানিং লিকুইড হিসেবে কাকে কাকে ইউজ করবি এবং কতটুকু ইউজ করবি সেটা এখানে দেওয়া আছে। এটা নির্দিষ্ট লিমিটে অবশ্যই ইউজ করবো, আনলিমিটেড তো আর ইউজ করবো না, এখানে দেওয়া আছে। দেখ এখানে 30 থেকে 40% সুগার সলিউশন এন্ড 0.25% সাইট্রিক অ্যাসিড। পেয়ারের সময় এটা করব, তারপর গ্রিন পি এর সময় এটা করব, এন্ড ফাইনালি টমেটোর সময়, ঠিক আছে। আচ্ছা, লাস্টে আমরা হচ্ছে ওই যে এক্সস্টিং এর সিলিং এর মধ্যে এটা একটু পড়ি। দেখ এক্সস্টিং, সিলিং এন্ড রেটোটিং এখানে বেশ ভালো করে দেওয়া আছে, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। ওই যে দেখ আমি একটু দাগাই দিই, দেখ এখানে কি বলা হয়েছে, দিস স্টেপ ইজ টু হিট দ্য ফুড ক্যান টু এক্সপেল অল দ্য এয়ার অর অক্সিজেন ইনসাইড হুইচ ইজ কল্ড এক্সস্টিং। এই যে দেখ অক্সিজেনকে বের করে দিয়েছে, আমি তোদেরকে কিন্তু শিখাইছি। এই যে দেখ এখানে আমি তোদেরকে লিখছিলাম, দেখ এক্সস্টিং মানে ছিল হচ্ছে এই যে দেখ এক্সেস অক্সিজেন কি করব, আউট করব। কিভাবে আউট করব? অবশ্যই বাই হিটিং। এটা লিখে রাখি, বাই হিটিং, মানে আমি এখানে তাপ তাপ দিয়ে এই অক্সিজেনটা বাইর করে দিব। আচ্ছা, এটা কিন্তু অলরেডি লেখা ছিল এখানে। দেখ আমি এখানে আসি, দেখ এখানে লেখা আছে, দেন দ্য রিটোর্টিং ইজ ডান টু কিল দ্য, এই যে দেখ রিটোর্টিং মানে কি, রিটোর্টিং মানে হচ্ছে কিল দ্য ব্যাকটেরিয়াল স্পোর্স বাই সিলিং দ্য মাউথ অফ দ্য কন্টেইনার। মানে ব্যাকটেরিয়া কিন্তু তার যে কি বলবো, যে জেনেটিক্যাল বিল্ড আপ কিংবা ধর জেনেটিক্যাল এক্সপানশন যে ব্যাপারটা, এটা করে কিন্তু হচ্ছে ইউজিং ব্যাকটেরিয়াল স্পোর। সো যখন তুই রিটোর্টিং করবি, রিটোর্টিং এ ব্যাকটেরিয়াল যে স্পোর গুলো আছে, যেটার মাধ্যমে মানুষ, মানে মানুষ তো না, ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি বংশবৃদ্ধি করে, তার জেনেটিক্যাল এক্সপানশন হয়, ওই জিনিসটাকে অফ করে দেয়। সো রিটোর্টিং এ আমরা কি করি, দেখ একটু দেখ, কিল দ্য ব্যাকটেরিয়াল স্পোর। তাহলে আমি একটু এখানে লিখে আসি, চল। রিটোর্টিং এর মধ্যে আমরা যেটা করব, এখানে হিট দিব, আর এখানে কি করব, কিল দ্য ব্যাকটেরিয়াল স্পোর। এই যে ভাই কথাটা শেষ ভাই, দেখ পুরো জিনিসটা ডান। সো যখন তুই রিটোর্টিং করবি, রিটোর্টিং এর মধ্যে তুই যেটা করবি ভাই, এখানে পুরো জিনিসটাকে ইয়া করবে আর কি। সো আর আমরা আবার এখানে আসি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দাগাই দিচ্ছি ভাই এগুলো কিন্তু পড়তে হবে। তারপর আয়, এই যে দেখ ভাইয়া, আমের ক্ষেত্রে তুই কিভাবে এক্সস্ট করবি লেখা আছে। তারপর গ্রিন মেজের ক্ষেত্রে তুই কিভাবে এক্সস্ট করবি, তারপর গ্রিন পি এর ক্ষেত্রে, টমেটোর ক্ষেত্রে, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে ফর এমসিকিউ। এগুলা কিন্তু এমসিকিউ আসে, এগুলা কিন্তু আমরা একটু চোখ বোলাবো, ঠিক আছে। বেটার হয় তোরা যেটা করবি আর কি, আমি একটু বলে রাখি, বই তো পড়বি অবশ্যই, প্যারালাল টেক্সটটা অবশ্যই পড়বি, পিটি প্যারালাল টেক্সট প্লাস প্যারালাল টেক্সটের যে এমসিকিউ গুলা দেওয়া আছে, ওই যে গ্রিন ব্যাকগ্রাউন্ড একটু খেয়াল করিস, ওই যে এমসিকিউ গুলা আছে, ওই এমসিকিউ গুলা মাস্ট সলভ করিস, ঠিক আছে। সো তাহলে যেটা হবে কি, যে এই যে কোয়েশ্চেন গুলো আসে, তাহলে তোর একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোন জিনিসগুলো তুই একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বি আর কোন কোনগুলো জিনিসগুলোকে তোর একটু গুরুত্ব কম দিয়ে পড়তে হবে। এখানে তোকে একটু
সেপারেট করে করে একটু স্ট্র্যাটেজি মেনটেন করে নলেজ বেস চ্যাপ্টারগুলো এইভাবে পড়তে হবে, কারণ তুই এত ইনফরমেশন তো মনে রাখতে পারবি না। সো তোকে যেটা করতে হবে এখানে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করতে হবে। আচ্ছা, ওকে। তারপর দেখ ফিশ ক্যানিং একই আগের মতো, এই যে ছোট ছোট করছি গ্রেডিং করছি আগের মতোই। এখানে ইলিশ বেসিক্যালি গ্রেডিং ক্যানিং করা হয়েছে, আশা করি বুঝছো সেটা। তারপর মিট ক্যানিং প্রসেস, সেম প্রসেস, এটাও সেম ওই আগের মতোই। স্টেপ কিন্তু ওই তিনটাই, মনে রাখবে যে কোনো ক্যানিং এর জন্য স্টেপ কিন্তু ওই তিনটাই। তারপর এইবার দেখ একটা ছোট্ট পোল কোয়েশ্চেন আছে, আমরা লঞ্চ করতেছি না, তোরা একটু দেখ এটার অ্যান্সারটা কি হবে, জানা তো সবাই? সবাই একটু জানা, সবাই একটু জানা এটার অ্যান্সারটা কি হবে। আচ্ছা, হুইচ প্রিজারভেটিভ ইজ ইউজড ইন প্রিজার্ভিং ফিশ অ্যান্ড মিট, কোনটা হবে? এখানে অ্যান্সার হবে বি নাম্বারটা, সোডিয়াম নাইট্রাইট। এই যেটা হবে সোডিয়াম নাইট্রেট হবে। এটার অ্যান্সার কিন্তু কয় নাম্বারটা? বি নাম্বারটা। ইরফান ন্যানো মানে কি হয়েছে বলতো? ও আচ্ছা, নাইট্রাইট, আচ্ছা ওটা বলতেছস, ওকে ঠিক আছে। হ্যাঁ সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে। হ্যাঁ নানো থ্রি আর কি, হ্যাঁ নানো থ্রি। সোডিয়াম, এটা নাইট্রাইট তো, সোডিয়াম নাইট্রেট কিন্তু একটু ঝামেলা আছে, দুইটা আছে, একটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট। খুব ভালো করে শুনিস, একটা সোডিয়াম নাইট্রেট আর একটা সোডিয়াম নাইট্রাইট, দুইটা কি এক জিনিস? এই দুইটা কি এক জিনিস? দুইটা কি এক জিনিস আমাকে জানাতো। একটা নাইট্রেট আর একটা নাইট্রাইট, দুইটা কি এক জিনিস? খুব ভালো করে, এটা কিন্তু হচ্ছে নাইট্রাইট, খেয়াল করে দেখ, একটা আছে NaNO3, এটা হচ্ছে নাইট্রেট, এটা লিখি, এটা হচ্ছে নাইট্রেট। আর NaNO2, এটা হচ্ছে নাইট্রাইট। সো খুব সাবধান। ইরফান তোর কি ভুলটা তুই বুঝছস, তোর ভুলটা কোথায় হয়েছে? তোরা কোনটা বলছিস? ইরফান তো মনে হয় 3 বলছিলি। হ্যাঁ এই বল ইরফান, তুই কি বুঝছস তোর কি ভুল ছিল কোথায়? এটা কিন্তু সোডিয়াম নাইট্রাইট আছে, তাহলে NaNO2 হবে, ঠিক আছে? হ্যাঁ এই যে, এই তো ইরফান ঠিক করছে, গুড গুড গুড, সেরা। আচ্ছা ওকে আয়। সো এবার আমাদের একটা লেকচার ডান ফরচুনেটলি, আমরা হচ্ছে এবার পরের লেকচারটা পড়বো। এই লেকচারে ভাই আমরা বেশ অনেক কিছুই দেখবো। সো চল শুরু করি। আসলে লেকচারগুলো একটু ছোট ছোটই শেষের দিকে, আমরা আসলে এত লম্বা একটা জার্নি পাস করছি বা কভার করছি, আসলে এখন এগুলো আসলে খুব ছোট ছোট মনে হচ্ছে, বাট এখানে আসলে পড়াশোনা ছোট ছোট না, পড়াশোনা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু সিকিউ আসে, এমসিকিউ আসে। ফর এক্সাম্পল আমি যদি তোদেরকে বলি বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রিলি কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কেমিস্ট্রি পার্টে যে নলেজ বেস কোয়েশ্চেনগুলো আসে, এটা কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে ভাই। সো তুই যদি ভাবোস আমি এটা পড়লাম না, তাহলে কিন্তু তুই জীবনে একটা বিশাল বড় ধরা খাবি। সো খুব সাবধান, হ্যাঁ খুব সাবধান। সো আমরা একটু মিক্সচারে আসি। সো মিক্সচার কয় রকম আছে? মিক্সচার আমি যদি তোকে জিজ্ঞেস করি মিক্সচার কয় রকম আছে রে, তোরা কিন্তু পারা উচিত। মিক্সচার হচ্ছে, একটা আছে তোর হোমোজেনাস, হোমোজেনিয়াস বা হোমোজেনাস, আর হচ্ছে হেটারোজেনাস বা আমি এখানে নন হোমোজেনাস বলি, নন হোমোজেনাস। দুই রকম মিক্সচার আছে, একটা তোর হোমো আর একটা হচ্ছে নন হোমো। আচ্ছা এখন তোরা আমারে বলতো এই দুটার বেসিক পার্থক্যটা কি বা বেসিক ডিফারেন্সটা কি? আমি যদি একটু আইডিয়া দিই, ধর আমি একটু লিখি, ধর এখানে সল্ট প্লাস ওয়াটার আছে, তোরা আমার একটু এক্সাম্পল গুলার নাম বলবি নিচে নিচে। এনে সল্ট প্লাস ওয়াটার আছে, এইখানে ধর সুগার, এনে মনোযোগ দিতে হবে কিন্তু, প্লাস ওয়াটার আছে, সুগার প্লাস ওয়াটার আছে। তারপর 3 নম্বরে যদি আসি, এখানে ধর স্যান্ড প্লাস ওয়াটার, স্যান্ড চিনস তো, বালি, স্যান্ড প্লাস ওয়াটার আছে, এটা একটা মিক্সচার নিলাম, এগুলো অল আর মিক্সচার। এইখানে ধর আমি ক্লে নিলাম, ক্লে প্লাস ওয়াটার নিলাম। হ্যাঁ এবার তোরা আমারে বলতো ভাইরা সবাই একটু চ্যাট বক্সে এটা আমারে জানা, প্রথম যে দুইটা আছে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা কি কি হবে? প্রথমটা কি হোমো হবে না নন হোমো হবে? একটু সবাই জানাতো প্রথমটা কি হবে, হোমো না নন হোমো? তো তুই বলবি ভাইয়া হোমো হচ্ছে যেখানে মিক্স হওয়ার পরে এলিমেন্ট গুলাকে সহজে আপনি এক্সট্রাক্ট
বা সেপারেট করতে পারবেন না, এটা হচ্ছে হোমোজেনাস। তাহলে এটা অবশ্যই কি হবে ভাই, এটা হবে হোমো। আমি আর পুরোটা লিখলাম না। এইটা এইখানেও ভাই আপনি আলাদা করতে আপনার কষ্ট হবে, এটাও হচ্ছে হোমো, এটা আপনি আলাদা করতে পারবেন না। সো প্রথম দুটো হচ্ছে হোমো, হ্যাঁ তানু 1 2 হোমোজেনিয়াস। পরেরটা কি হবে রে? এটা এটা হচ্ছে নন হোমো, আমি নন লিখলাম আর লিখলাম না, এটা হচ্ছে নন হোমো। আচ্ছা, এবার আপনি যে আমাকে এই জিনিসটা পড়াইলেন, আসলে এই জিনিসটা জেনে আমাকে লাভ কি হইতেছে? এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এইখানে আমরা যে হোমোজিনিয়াস মিক্সচারটা পাইলাম, এই হোমোজিনিয়াস মিক্সচার যেটা, এইটাই হচ্ছে ভাইয়া প্রপার সলিউশন। মানে হোমোজিনিয়াস মিক্সচারের একটা প্রপার আউটকাম বা বলতে পারো একটা গুড আউটপুট, এটা হচ্ছে একটা সলিউশন। সো সলিউশনের মধ্যে কে কে থাকবে তাদেরকে যদি জিজ্ঞেস করি, একটা সলিউশনে কিন্তু দুইটা পার্ট থাকে, তোরা মনে হয় জানোস। একটা থাকে হচ্ছে সলিউট, অ্যানাদার পার্ট ইজ সলভেন্ট। দুইটা পার্ট থাকে, তাই না ভাইরা? এক্স্যাক্টলি ভাই, একটা থাকে সলিউট, অ্যানাদার পার্ট ইজ সলভেন্ট। সো আমরা এইখানে যদি চিন্তা করি হোমোজিনিয়াস যে মিক্সচার গুলো আছে ওটাকে আমরা সলিউশন বলবো। এই সলিউশনের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা থাকবে সলিউট আর একটা থাকবে কি সলভেন্ট। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি এটা কি সলিউশন হয়েছে, তোরা আমারে বলতো ভাইরা এটা কি সলিউশন হয়েছে, তুই বলবি হ্যাঁ ভাইয়া এটা সলিউশন হয়েছে। এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই এটা কি সলিউশন হয়েছে, তুই বলবি হ্যাঁ ভাই এটাও সলিউশন হয়েছে, এটাও সলিউশন হয়েছে। এইবার তোরা আমারে বলবি এইটা কি তাহলে সলিউশন হয়েছে? এইবার কিন্তু আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এটা তো নন হোমোজেনিয়াস। তাহলে এইখানে লাস্টে যে দুইটা লিখছি ভাইয়া, এরা কিন্তু সলিউশন না, এরা কিন্তু কি না, সলিউশন না। সো এরা সলিউশন কারণ এরা হোমোজেনিয়াস। এখানে তুই সলিউশন চিন্তা ভাবনা করতে পারবি, বাট এইখানে কিন্তু তুই সলিউশন চিন্তা ভাবনা করতে পারবি না। এক্স্যাক্টলি, দেখ বুঝছস কিনা, সবাই কি বুঝছস? সবাই কি বুঝছস? সবাই কি বুঝছস এটুকু? মানে সলিউশন তখনই হবে যখন এটা হোমোজিনিয়াস মিক্সচার হবে, যেখানে তুই এলিমেন্ট গুলাকে খুব সহজে কি করতে পারবি না, সেপারেট বা এক্সট্রাক্ট করতে পারবি না আর কি। এটাই হচ্ছে হোমোজিনিয়াস বা প্রপার সলিউশন। এবার আমরা যদি একটু একটু এক্সট্রা একটু পড়াশোনা করি, এবার আমরা না লাল কলমে লিখবো না, আমরা যদি এইখানে দেখি নন হোমোজেনিয়াস যেটা আছে, এই নন হোমো পড়া লিখতেছি না, নন হোমো এইটাকে তুই চাইলে আরো 3টা ক্যাটাগরিতে স্প্লিট করতে পারবি। কয়টা ভাইয়া? 3টা। নন হোমো যেটা যেটা আছে, 1 নাম্বার যেটা সেটা হচ্ছে কলোয়েডস, কলোয়েডস। আরেকটা হচ্ছে ভাইয়া সাসপেনশন। খুব ভালো করে চিন্তা করিস, মানে এইখানে টাইপটা কিভাবে ভাগ করতেছে এটা বোঝাটা খুবই জরুরি। আরেকটা হচ্ছে তোর প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন। সো এখানে তুই যদি এখন টাইপিংটা মানে এই যে আমরা টাইপ ওয়াইজ ভাগ করলাম ক্লাসিফিকেশনটা, তোরা কিন্তু বুঝতে পারবি। তোরা আমারে বলতো ভাইয়া, তোরা আমার এখন বলতো কলোয়েট আর সলিউশন কি এক জিনিস? একটু আমারে জানাতো ভাইরা, কলোয়েট আর সলিউশন এরা কি এক জিনিস? আমি যদি তোকে কখনো জিজ্ঞেস করি যে ভাই কলোয়েটস আর সলিউশন এই দুটো কি এক জিনিস, তুই বলবি না ভাইয়া। সাসপেনশন আর কলোয়েট এই দুটো কি এক জিনিস, এই দুটো কি সমান হবে কখনো? আমি যদি লিখি সলিউশনকে এস ও এল লেখে, পাওয়ার এল লেখে আর কি। প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন আর সলিউশন এরা কি এক জিনিস? ভাই কখনো এক জিনিস হবে না ভাইয়া, এটা কখনোই এক জিনিস হবে না, এরা কখনোই এক জিনিস হবে না। রিজনটা কি ভাইয়া? এটা রিজনটা কি? কারণ দে আর অল নন হোমোজেনিয়াস। এখানে কি ভাইয়া? এটা হচ্ছে নন হোমো, আর না লিখলাম বুঝছো আশা করি। সো এই হচ্ছে বেসিক কথাবার্তা। সো এরা কিন্তু এক জিনিস না, ঠিক আছে? সো দেখ আমরা একটু স্লাইডে আসি, এই জিনিসটা এখানে তোরে বুঝাইছে। দেখ মিক্সচারকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হোমোজেনিয়াস আর হচ্ছে নন হোমোজেনিয়াস। এইবার নন হোমোজেনিয়াস যেগুলো আছে এগুলো কলোয়েডস, সাসপেনশন এন্ড প্রেসিপিটেশন। আমাদের ইন্টারেল লাইফে এইগুলা বেশ ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি যদি বলি সবই আসলে ইম্পর্টেন্ট, এইটা আমরা আজকে ফার্স্টে পড়বো, সবই পড়বো এখানে। ফার্স্টে এটা পড়বো, তারপর সাসপেনশন পড়বো, তারপর প্রেসিপিটেশন পড়বো। তো এবার কলোয়েড নিয়ে একটু পড়াশোনা করি। কলোয়েডকে তুই আবার 5টা টাইপে ভাগ করতে পারবি। আমি এটা লিখে দেই, কলোয়েডের কয়টা টাইপ আছে? কয়টা? 5টা। কলোয়েডকে দে আর নট সলিউশন, খুব ভালো করে খেয়াল করিস। কলোয়েডস দে আর নট সলিউশন। কি কি আছে দেখ, আমি যদি ফার্স্টে বলি 1 নাম্বার আছে সল। কয় নাম্বার? 1 নাম্বার কি আছে? সল। 2 নাম্বারে আছে জেল।
3 নম্বরে আছে ইমালশন, ইমালশন, ঠিক আছে। 3 নম্বরে কি আছে ভাই? ইমালশন। 4 নম্বরে আছে ফোম, ফোম। আর 5 নম্বরে আছে হচ্ছে অ্যারোসল। তোরা এগুলোর নাম কিন্তু হালকা পাতলা শোনার কথা, অ্যারোসল, ঠিক আছে। 5টা ক্যাটাগরি আছে, সল, তারপর আছে হচ্ছে জেল, তারপর আছে ইমালশন, তারপর আছে ফোম, লাস্টে হচ্ছে অ্যারোসল। এই 5টা ক্যাটাগরিতে এই কলয়েড ক্লাসিফাইড হয়ে আছে। এবার তোদেরকে আমি ছোট ছোট কয়েকটা জিনিস বোঝানোর জন্য একটু আইডিয়া দিচ্ছি। তোদেরকে আমি যদি একটু আইডিয়া দিই, ধর সবাই মনোযোগ দিস, ডাস্ট, ধুলাবালি, তাই না? আচ্ছা, ডাস্টের মধ্যে তোরা আমার বলতো, ওই যে অনেকের দেখবি ডাস্ট অ্যালার্জি থাকে, ওই ডাস্টের মধ্যে তোরা আমার বলতো ভাইরা পার্টিকেল যেগুলো থাকে, এখানে যে পার্টিকেল গুলা থাকে, এই পার্টিকেল গুলার ফিজিক্যাল স্টেট কি একটু সবাই জানাতো ভাইরা? আমি একটু লিখি, ফিজিক্যাল স্টেট তোরা আমার জানাতো ভাইরা, এই ডাস্টের মধ্যে ফিজিক্যাল স্টেটটা কিরকম থাকে সবাই একটু জানা। ফিজিক্যাল স্টেটটা সলিড, লিকুইড অর কঠিন, মানে সলিড, লিকুইড অর গ্যাস। হ্যাঁ, ইংলিশটা আবার বাংলা বললাম। বল সবাই বল, তৌফিক, ঠিক আছে, বাকিরা দেখি কি বলে। ডাস্টের মধ্যে ফিজিক্যাল স্টেটে কি থাকে, সলিড, লিকুইড না গ্যাস? পার্টিকেল যেগুলো থাকে এগুলো কি অবস্থায় থাকে? এক্স্যাক্টলি ভাইয়া, এগুলো থাকে। থ্যাংক ইউ ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা থাকে সলিড। এবার তোরা আমার বলতো এই সলিড গুলা যেই মিডিয়ামে মুভ করতেছে বা মুভমেন্ট করতেছে, ওই মিডিয়ামটার ফিজিক্যাল প্রপার্টিস কি? তাহলে আমি যদি এখানে বলি মিডিয়াম, যেই মিডিয়ামটাতে সে বেসিক্যালি মুভমেন্ট করতেছে, সেই মুভমেন্টটার টাইপ কি একটু জানাতো সবাই। এই আস্তে, এই ধুলাবালি, ময়লা আবর্জনা যেগুলো উড়ে বাতাসে, এটা কোথায় উড়ে? কোন মিডিয়ামে উড়ে? এটা কি বললি, এটা সলিড হবে? সবাই জানাতো, সবাই 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 একটু জানা। যে মিডিয়ামে এগুলো ছোটাছুটি করে, তোরা দেখছিস কিনা জানি না, বিভিন্ন সময় দেখবি জানালা দিয়ে যদি সানলাইট আসে, ওই সময় যদি তুই তোর কোনো একটা কাপড় বা কোনো একটা কিছু ঝাড়া দেস বা শেক করস, দেখবি বিভিন্ন রকম ধুলাবালি উঠতেছে। সো এই যে যেগুলো উঠতে দেখা যায় সেগুলো কিন্তু সলিড পার্টিকেল। উড়ে কোন মিডিয়ামে? কোন মিডিয়ামে? গ্যাস মিডিয়ামে। এই যে হয়ে গেছে, এই যে মিডিয়ামটা হচ্ছে গ্যাস, এক্স্যাক্টলি। এবার এইখানে আসলে আপনি কলয়েডটা কেমনে বুঝাবেন? এইখানে আমার কলয়েডটা বুঝানোর ব্যাপার স্যাপার আছে। এইখানে এই যে মিডিয়ামটা আছে না, এই মিডিয়ামটাকে একটু চিন্তা করে, এটা জাস্ট থিঙ্কিং এর জন্য, জাস্ট ফর থিঙ্কিং। আমি একটু বলতেছি, লিখে রাখি, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং লিখি। এটা আসলে অ্যাকচুয়ালি এটা না, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, একটু বোঝার পারপাসে আমি বলতেছি। এইখানে মিডিয়ামটাকে আমরা আমাদের সলিউশনে যেটা পড়ছিলাম, এই মিডিয়ামটাকে তুই যদি চাস, তুই একটু খেয়াল করে দেখ, এটাকে সলভেন্টের সাথে চিন্তা করতে পারবি। একটু চিন্তা কর, দেখ চিন্তা করতে পারোস কিনা। আর যে পার্টিকেল গুলো আছে, এইটাকে তুই সলিউটের সাথে চিন্তা করতে পারবি। এটা কিন্তু জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বাট এটা অ্যাকচুয়ালি এরকম না। এই যে দেখ, এটাকে জাস্ট একটু সলভেন্টের মতো চিন্তা কর, দেখবি তোর মাথায় খেলবে। আবার যে পার্টিকেলটা নিছস তুই, ওইটাকে জাস্ট সলিউটের মতো চিন্তা কর। এখন তুই চিন্তা কর, দুইটা জিনিস কিন্তু এক না, দে আর নট সেম। দেখছস ভালো করে, দে আর নট সেম। এইখানে আমি যদি বলি, এই যে পার্টিকেলটা আছে, পার্টিকেলটার একটা ভালো নামে ডাকা হয়, এবং মিডিয়াম যেটা আছে এটার একটা ভালো নাম আছে। মিডিয়াম যেটা, এটাকে বলা হয় ডিসপারশন মিডিয়াম। ডিসপারশন মিডিয়াম, সহজ ভাষায় যেই মিডিয়ামটাতে ও বেসিক্যালি মুভমেন্ট করতেছে, সো মিডিয়াম। আর পার্টিকেলটাকে আমরা বলি হচ্ছে ডিসপার্সড, ডিসপার্সড ফেজ, যেই ফেজে সে ছোটাছুটি করতেছে। সো পার্টিকেল বেসিক্যালি হচ্ছে সলিউটের মতো চিন্তা করতে পারোস, মিডিয়ামটাকে সলভেন্টের মতো চিন্তা করতে পারোস। এই মিডিয়ামটা আমরা বলি হচ্ছে ডিসপার্স মিডিয়াম, আর এটাকে বলে ডিসপার্স ফেজ। তাহলে ডাস্টের ক্ষেত্রে ডিসপার্সড ফেজ হচ্ছে সলিড অ্যান্ড ডিসপার্সড মিডিয়াম হচ্ছে গ্যাস। এখন এক একটা সময় এগুলা এক এক রকম হবে এবং এই অনুযায়ী এদের নেমিং হবে। সলের ক্ষেত্রে ডিসপার্সড ফেজ যা হবে, এই জেলের ক্ষেত্রে ডিসপার্স ফেজ তা হবে না, অথবা সেম হইলেও তুই দেখবি ডিসপার্স মিডিয়ামটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে আমরা এইখানে কি দেখবো ভাইয়া, এগুলা কিন্তু আলাদা আলাদা হবে। অর্থাৎ তুই যদি এইখানে লেখোস ডিসপার্সড মিডিয়াম আর এখানে যদি লেখোস ডিসপার্সড ফেজ, এইগুলা কি হবে ভাইয়া, এক একটার জন্য এক একটা হবে। এক একটার জন্য কি হবে, এক একটা হবে। জেলের জন্য একরকম হবে, তারপর ইমালশনের জন্য একরকম হবে, ফোমের জন্য একরকম হবে, অ্যারোসলের জন্য আর একরকম হবে। এই হচ্ছে ক্লাসিফিকেশনের ওয়েটা।
মানে এই মিডিয়াম আর ফেজের উপর ভিত্তি করে এই জিনিসগুলাকে বিভিন্ন নামে ডাকা হবে। তোরা কি আমার কথাটা কিছুটা বুঝতে পারতেছস, যে আমরা এই মিডিয়াম আর ফেজ গুলার উপর ডিফারেন্স ক্রিয়েট করে করে এদেরকে বিভিন্ন নামে ডাকবো। রিমেম্বার দিস থিং, দে আর নট সলিউশন কজ দে আর নন হোমোজেনিয়াস মিক্সচার। দেখ তোরা আমার কথাটা কি কিছুটা বুঝতে পারছস কিনা, একটু দেখ, সবাই দেখ বুঝছস কিনা। আচ্ছা, এই তো তানু, থ্যাংক ইউ ভাই, মোটামুটি ধরতে পারছি এক্স্যাক্টলি ভাই। এখন আমি দেখ তোদের সবগুলাকে পড়ায় যাবো আস্তে আস্তে, ঠিক আছে? সো চল শুরু করি। এখানে বেশ ওই যে কথাগুলো দেওয়া আছে, তারপর এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। এইবার এখান থেকে পড়া শুরু করি। আমরা কিন্তু দুইটা জিনিস পড়বো, মনে রাখবি। সলের মধ্যে দুইটা জিনিস শিখবো, তারপর কি সবগুলোর মধ্যেই খালি ডিসপার্স ফেজ কোনটা, ডিসপার্স মিডিয়াম কোনটা, এটা একটু শিখবো। তাহলে আমি শুধু খালি ফেজ লিখতেছি, ফেজ, তারপর লিখলাম হচ্ছে মিডিয়াম। একটু ভালো করে, আমি কিন্তু এটা অলরেডি বুঝে ফেলছি। সো ফেজ আর মিডিয়াম দুইটা কিন্তু এক জিনিস না, এটা অলরেডি আমরা বুঝে ফেলছি। এক্স্যাক্টলি ভাই, এটা আমরা অলরেডি বুঝে ফেলছি। ওকে, সো খেয়াল কর ভাই, ধর আমার এইখানে কথার কথা, ধর ডিসপার্স ফেজ যেটা আছে এটা সলিড আসছে, এবং ডিসপার্স যে মিডিয়াম আছে সেটাও সলিড আসছে, কথার কথা। আবার ধর কথার কথা, এইখানে এটা ডিসপার্স ফেজটা সলিড আর মিডিয়ামটা হচ্ছে লিকুইড। এখন এইখানে বেশ চমৎকার কিছু ব্যাপার স্যাপার আছে, দুইটাই সলিড। এটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, এটাকে বলি সলিড সল। আমি একটু পরে সবগুলার এক্সাম্পল দিব, টেনশন নাই, একটু ধৈর্য ধর, সবগুলার এক্সাম্পল দিব। তারপর দেখ সলিড লিকুইড, একটা সলিড একটা লিকুইড, ফেজটা সলিড মানে পার্টিকেলটা সলিড আর মিডিয়ামটা লিকুইড, এটাকে আমরা বলি হচ্ছে লিকুইড সল। লিকুইড সল, এই যে দেখ ভাই চলে আসছে। সো সলকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করে ফেললাম? দুইটা ক্যাটাগরিতে। দেখ সলিড ফেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর ফেজই কিন্তু পার্টিকেল, ভালো করে খেয়াল রাখিস। এই ফেজকে আমরা কার সাথে তুলনা করতেছিলাম মনে আছে? সলিউট, এটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। আর মিডিয়ামকে কার সাথে তুলনা করতেছিলাম, কম্পারিজন করতেছিলাম? সলভেন্টের সাথে। তুই যদি এটা না বুঝোস, তুই যদি ওয়াটার আর সল্ট দিয়ে চিন্তা করস, এটা হচ্ছে সল্ট, এটা চিন্তা করার জন্য, আর সলভেন্টটা হচ্ছে ওয়াটার, একটু এভাবে চিন্তা কর, তাইলে বুঝে যাবি। এটার সাথে মিলা, এটা কিন্তু জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, দে আর নট অ্যাকচুয়ালি সেম, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। বুঝার জন্য আমি এটা লিখছি, এই পাশটা এটা জাস্ট বোঝার জন্য লিখছি, বাট অ্যাকচুয়াল ইভেন্ট হচ্ছে এই পাশ। আশা করি তোরা বুঝতে পারছস। এবার চল পরেরটাতে আসি, সলের পরে হচ্ছে কলয়েডের মধ্যে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জেল, জেল। তো আমাদের কি কি লাগবে ভাইয়া? মিডিয়াম আর হচ্ছে ফেজ বা পার্টিকেল। তো আমি এখানে লিখি মিডিয়াম, মিডিয়াম, আর এখানে লিখলাম ফেজ, মানে কোন ফেজে বা পার্টিকেলটা কোন ফেজে আছে। এখানে মিডিয়ামটা হচ্ছে সলিড, মিডিয়ামটা হচ্ছে সলিড, ফেজটা হচ্ছে লিকুইড। একটু খেয়াল করে দেখ, আগের বার ফেজ কিন্তু একটাও লিকুইড ছিল না, ডিফারেন্সটা খেয়াল করিস। এখানে দেখ এটা সলিড, এটাও সলিড ফেজ, ওয়ারেস এখানে যখন তুই জেলে আসছস এটা কিন্তু লিকুইড হয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে জেল। ওকে, পরেরটাতে আয়, ইমালশন। এইবার এখানে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তোদেরকে, আমি একটু বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনিস। এখানে ইমালশন কথাটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে, আমি আগে লিখি পার্টিকেল বা ফেজ, এটা একটু লিখি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্টিকেল অথবা ফেজ, আর এটা কি লাগবে ভাইয়া? আর এটা লাগবে হচ্ছে মিডিয়াম। আমি এগুলো সব এক্সাম্পল দিব, একটু ধৈর্য ধর ভাই, একটু ধৈর্য ধর। সো পার্টিকেল বা ফেজ হচ্ছে এখানে তোর লিকুইড, এটা হবে তোর লিকুইড, আর এখানে মিডিয়াম যেটা এইটাও হচ্ছে তোর লিকুইড। সো তুই যদি একটু চিন্তা করস, আমি যদি তোকে একটু আইডিয়া দিই, এইখানে আমি যদি চিন্তা করি দুধ নামে যে জিনিসটা আছে, মিল্ক, তোরে যদি বলি দুধের মধ্যে দুধ কি রেখে দিলে জমে যায়? উত্তর হচ্ছে না, জমে যায় না, কিন্তু জমাট বাঁধে না। কিন্তু দুধের মধ্যে তুই যদি এক টুকরা লেবুর রস বা এক ফোঁটা, এক ড্রপ, ওয়ান ড্রপ অফ সাইট্রিক অ্যাসিড বা লেমন ওয়াটার বা লেবুর রস অ্যাড করস, তাহলে দুধটা কি জমবে না জমবে না? আমাদের জানাতো, সবাই একটু জানাতো। দুধের মধ্যে তুই যদি এক ফোঁটা লেবুর রস অ্যাড করস, তাহলে এটা জমবে না জমবে না? জমবে না জমবে না? দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস অ্যাড করলে দুধ কিন্তু জমে যাবে। দুধ কি হবে? জমে যাবে, এক্স্যাক্টলি ভাই, জমে যাবে। সো এই যে ইমালশনের ব্যাপার ট্যাপার কিন্তু এই জমাট বাঁধার সাথে কানেক্টেড। যতক্ষণ ইমালসিফায়ার আছে ততক্ষণ জমাট বাঁধে না, যখনই ভাই ইমালসিফায়ার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা শেষ হয়ে যায় তখন জমাট বেঁধে যায়। আমি একটু পরে দেখাবো এই জিনিসটা, একটু খেয়াল রাখিস এটা, ঠিক আছে? আচ্ছা, এবার
এটা গেল। এবার আয় ফোম। ফোম এগুলা সব এক্সাম্পল একটু পরে দেখবো। সো এখানে পার্টিকেল বা ফেস, আরেকটা হচ্ছে তোর মিডিয়াম। পার্টিকেল বা ফেস, আরেকটা হচ্ছে মিডিয়াম। সো পার্টিকেল বা ফেস হচ্ছে এখানে, এটা হচ্ছে লিকুইড বা সলিড, লিকুইড বা সলিড। আর ফেস হচ্ছে তোর গ্যাস, এটা হচ্ছে ফোম। সো এটা হয়ে গেছে আশা করি। এবার লাস্টে অ্যারোসল। অ্যারোসল, অ্যারোসল, অ্যারোসল। সো ফেস বা পার্টিকেল, ফেস বা পার্টিকেল, আর এটা হচ্ছে তোর মিডিয়াম। ঠিক আছে। সো এখানে মিডিয়ামটা হচ্ছে গ্যাস, আর ফেজ বা পার্টিকেল যেটা আছে এটা হচ্ছে সলিড অথবা লিকুইড। এটা হচ্ছে সলিড বা লিকুইড, আর এটা হচ্ছে গ্যাস। ঠিক আছে। ওকে, সো এখানে দেখ বেশ ভালো ভালো কিছু এক্সাম্পল আছে। এই যে দেখ, আমি তোদেরকে একটু আগে ডাস্টের একটা এক্সাম্পল দিছিলাম, তোরা বেশ ভালো বুঝতে পারবি। দেখ একটু ভালো করে, ডাস্টের মধ্যে ফেস কি থাকে? সলিড। এটার মধ্যে ফেস কি থাকে খেয়াল কর। ফেস কি থাকে ভাই? সলিড। মিডিয়াম কি থাকে খেয়াল কর। মিডিয়াম কি থাকবে ভাই? গ্যাস। দেখ এই যে চলে আসছে। এতক্ষণ যা যা পড়তেছিলাম সবগুলার সামারি টেবিল হচ্ছে এটা, সবাই একটু এটা দেখ, তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হবে। সো এটা হচ্ছে এতক্ষণ যা যা পড়তেছিলাম সবগুলার সামারি উইথ এক্সাম্পল। লিখে রাখি সামারি। এগুলো কিন্তু এমসিকিউ আসে। নিচের কোনটা ফর্ম, নিচের কোনটা অ্যারোসল, নিচের কোনটা জেল, নিচের কোনটা ইমালশন, হুইচ ওয়ান ইজ ইমালশন, এই যেরকম আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে কথাবার্তা। সো আমরা এটা আশা করি সবাই একটু দেখবো। সবাই একটু দেখ, 2 মিনিট আমি একটু দাঁড়াই। সবাই একটু দেখ, এই চারটা একটু খেয়াল কর, সবাই একটু দেখ। আচ্ছা, সো এইখানকার এই সবগুলা এক্সাম্পল ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট। আমি তো মানে ফেজ আর মিডিয়ামটা তোদের শিখাই দিছি। এইখানে দেখ সুন্দর করে লেখা আছে, এই দেখ, ডিসপার্স পার্টিকেল, ডিসপার্স মিডিয়াম। সো তুই যদি চাস ওই সবগুলা চার্টের এখানে সামারি করে সুন্দর করে বলা আছে। দেখ, সলিড গ্যাস তাহলে এটা সলিড ফর্ম, লিকুইড গ্যাস তাহলে লিকুইড ফর্ম। নামগুলা খেয়াল করি, সলিড, লিকুইড, 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 এটা হচ্ছে ইমালশন। সবগুলা লেখা আছে সুন্দর করে। এবার আমরা এটা একটু পড়বো। ব্রাউনিয়ান মোশন নামে একটা জিনিস আছে, এইটা একটু খেয়াল করি। আচ্ছা, সো ব্রাউনিয়ান মোশন এটা বেসিক্যালি কার জন্য অ্যাপ্লিকেবল সেটা একটু জানা উচিত। অ্যাপ্লিকেবল ফর কলয়েডস, অ্যাপ্লিকেবল ফর কলয়েডস। এই মোশনের জন্য এই কলয়েডস কখনো প্রেসিপিটেট হয় না। ফর দিস মোশন, একটু লিখি, ফর দিস মোশন colloids not being precipitated, colloids not being precipitated। ঠিক আছে, colloids যেটা আছে এটা প্রেসিপিটেশন হয় না। এবং সাইজ অফ colloids যেটা আছে, এই colloids এর সাইজ কত ভাই এটা একটু জানতে হবে ফর এমসিকিউ। এর সাইজ হচ্ছে 2 থেকে 500, 2 ন্যানোমিটার টু 500 ন্যানোমিটার। সো এই ব্রাউনিয়ান মোশন যেটা আছে এটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করতে চাই, এটা হচ্ছে টু এন্ড ফ্রো মুভমেন্ট। মুভমেন্ট মানে এটা কন্টিনিউয়াস একটা মুভমেন্ট, এই কলয়েডস এর মধ্যে এটা থাকে। এই মুভমেন্টের জন্য ভাই এটা প্রেসিপিটেট হয় না, র্যান্ডম একটা মোশন চলতেই থাকে। এবং এটার সাইজটা কত? 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। ঠিক আছে ভাইরা? আচ্ছা, ঠিক আছে। সো আমরা একটা ছোট্ট ব্রেক দিব এখন, ছোট্ট একটা ব্রেক দিব। 54 বাজে, তো আমরা 4টায় শুরু করব। 4 PM স্টার্ট।
5 মিনিট ব্রেক।
ওকে, সো আমরা হচ্ছে এখন একটা ইফেক্ট পড়বো তোদের সাথে, বেশ মজার একটা ইফেক্ট। যে ইফেক্টের নাম হচ্ছে টিন্ডাল ইফেক্ট। ঠিক আছে, সো এটা একটা স্পেশাল ইফেক্ট। এটা লিখি আগে, টিন্ডাল ইফেক্ট। এটা হচ্ছে কলয়েডের একটা স্পেশালিটি, তুই বলতে পারো কলয়েডের একটা স্পেশালিটি, স্পেশালিটি অফ কলয়েডস। ঠিক আছে, সো আমরা এই ইফেক্ট একটু পড়বো। তার আগে আমাদের কিছু বেসিক কিছু জিনিসপত্র একটু জানতে হবে, সেই জিনিসগুলো আমি তোদের সাথে একটু শেয়ার করবো, তাহলে আমাদের আগাইতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম জিনিসপত্রই জানি, জাস্ট কয়েকটা ছোট ছোট জিনিস একটু বলবো যাতে তোরা ধরতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি এখানে একটু চিন্তা করি, ধর আমি আমাদের যে সানটা আছে, সূর্য আছে, ধর এখানে আমি যদি সূর্য নিই, এটা যদি সূর্য হয়, এটা থেকে যে লাইট আসে, এটাকে তুই যদি একটা প্রিজমের ভিতর দিয়ে পাঠাস, এটা যদি একটা প্রিজমের ভিতর দিয়ে পাঠাস, এটা যেটা প্রিজম রাখস, এই লাইটটা কি হবে তোদের জানোস কিন্তু, কয়টা স্প্লিটে, কয়টা রাস্তায় ভাগ হবে? 7টা। একটা, তারপর হচ্ছে 2টা, 3টা, 4টা, তারপর হচ্ছে 5টা, এখানে একটা দিই 6টা, আর এইখানে একটা দিই 7টা। ঠিক আছে, তার আমি জানোস এটা, এটা হচ্ছে যে বেনিয়া সহকলা, বি আই বি জি ওয়াই ও আর। এটাকে আমরা কি নামে ডাকি একটু বলবি তোরা? এটা কিন্তু আমরা বলি ডিসপারশন। কি বলি ভাই? ডিসপারশন। কি বলি ভাই? এটাকে আমরা বলি ডিসপারশন, আলোর ডিসপারশন, লাইটের ডিসপারশন। আচ্ছা, সো এটা আমার একটু কাজে লাগবে, এই জিনিসটা, এটা একটু সাইডে রাখলাম আপাতত, এটা আমার কাজে লাগবে আজকে। সো এটা একটু সাইডে রাখলাম, টিন্ডাল ইফেক্টের মধ্যে সবগুলো এগুলো লাগবে, সো এটা একটু শিখলাম। এবার আমরা যদি আরেকটা জিনিস একটু শিখি, এই যে কলয়েডস যেটা আছে, এই কলয়েডস এর যে সাইজটা আছে, তুই যদি খেয়াল করস, কলয়েডস এর সাইজ কত তোর আমার জানাতো ভাইরা, তোদের কিন্তু শিখাইছিলাম। কলয়েডস এর সাইজ ছিল 2 to 500 ন্যানোমিটার, মনে থাকার কথা। কলয়েডস এর সাইজ, কলয়েডস এর সাইজ কত? 2 to 500 ন্যানোমিটার। এবং কলয়েডস যেটা আছে, এই কলয়েডস এর একটা স্পেশালিটি হচ্ছে টিন্ডাল ইফেক্ট দেখায়। এই টিন্ডাল ইফেক্ট হচ্ছে এই কলয়েডস এর ডিসপারশন, ডিসপারশন যেটা আছে, ডিসপারশন পাওয়ার। কলয়েড হ্যাভিং ডিসপারশন পাওয়ার, কলয়েড যেটা আছে ভাই, এটা ডিসপারশন পাওয়ার আছে, অর্থাৎ সে লাইটকে ডিসপার্স করতে পারে। যখনই লাইট আসবে সেটা কিন্তু ভাইয়া সে ডিসপার্সড করতে পারবে, খুব ভালো করে খেয়াল করিস। এবং এইখানে আমরা যে লাইটটা দিব, এটা লাইট দিব টিন্ডাল ইফেক্টের মধ্যে, একটু পরে তোদেরকে দেখাবো। এটা লাইট দিব, ওই লাইটটা একটা ভিজিবল লাইট দিব, সে এটাকে ডিসপার্স করতে পারবে। এবং এখানে একটা ছোট্ট শর্ত আছে, এটা একটা কন্ডিশন আছে। সো কন্ডিশনটা যদি একটু বলি, কন্ডিশনটা যদি একটু বলি, এটা একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে পার্টিকেল সাইজ যেটা আছে, পার্টিকেল সাইজ, আমার যে পার্টিকেলটা আছে, পার্টিকেল সাইজ শুড বি গ্রেটার দেন λ/2, ল্যামডা ডিভাইডেড বাই 2। ল্যামডা হচ্ছে এখানে ওয়েভলেন্থ, এই λ/2 থেকে বড় হইতে হবে। এই ল্যামডা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থ, ইনসিডেন্ট ওয়েভ লেন্থ, মানে তুই যে লাইটটা দিচ্ছস ওই ওয়েভলেন্থের, ওই লাইটের ওয়েভলেন্থ, এটাকে 2 দিয়ে ভাগ করলে পার্টিকেল সাইজটা শুড বি এটা থেকে বড় হইতে হবে। তাহলে তুই দেখ, তুই যদি ভিজিবল লাইট দেস, তুই যদি ল্যামডা এখানে ভিজিবল দেস, তাহলে এটা কত ভাইয়া? তুই কিন্তু অলরেডি জানোস, 380 to 780 ন্যানোমিটার। খেয়াল করে দেখ ভাই, 380 to 780 ন্যানোমিটার। তাহলে এখানে λ/2 কত আসতেছে, এটা যদি চিন্তা করস, তাহলে 380 ভাগ 2 থেকে 780 ভাগ 2, তাহলে এখানে কত আসতেছে? তুই যদি ভাগ করস, এখানে আসবে 190 থেকে 390, 190 থেকে 390 ন্যানোমিটার, দেখ হুইচ ইজ ইন বিটুইন দ্য পার্টিকেল সাইজ অফ কলয়েড। খেয়াল করে দেখ, একটু লিখি, হুইচ ইজ ইন বিটুইন
দ্য পার্টিকেল সাইজ অফ কলোয়ার্স। তাহলে সহজ ভাষায় যদি বলতে চাই, আসলে আপনি কি বলতে চাচ্ছেন বা আপনার দাবিটা কি? তারাই ডিসপারশন করবে বা ডিসপারশন যে অ্যাক্টিভিটিসটা আছে বা প্রপার্টিসটা তারাই দেখাবে যাদের পার্টিকেল সাইজটা এই ওয়েভলেন্থ যেটা আসবে, ইনসিডেন্ট ওয়েভলেন্থ, এটার অর্ধেকের বেশি হবে। সো কলয়েড, এটার কন্ডিশনটা হচ্ছে কলয়েডের যে পার্টিকেল সাইজগুলো আছে, খেয়াল করে দেখ, 2 থেকে 500, আর তোর যে কন্ডিশনটা আছে এটা কিন্তু 190 থেকে 390, দেখ এটার ভিতরেই পড়তেছে। তাহলে কলয়েডের ডিসপারশন ক্যাটাগরি থাকবে না? থাকবে না, থাকবে। কলয়েডস কিন্তু ডিসপারশন দেখাবে। এটা যে সায়েন্টিস্ট সবার প্রথমে আবিষ্কার করছিল তার নাম ছিল টিন্ডাল। তার নাম অনুযায়ী বেসিক্যালি আমরা কি দিয়ে দিছি? টিন্ডাল ইফেক্ট দিয়ে দিছি। সো আশা করি তোরা বুঝতে পারছো যে এই টিন্ডাল ইফেক্ট জিনিসটা কি। সো টিন্ডাল ইফেক্ট জিনিসটা হচ্ছে কলয়েডের ক্ষেত্রে থাকবে, তার মধ্যে যদি লাইট দেস, লাইটের মধ্যে সে কি করতে পারবে? ডিসপার্স করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু ভাইয়া শুধু কলয়েড যারা আছে তারাই পারবে, কিন্তু অন্যগুলা পারে না আর কি। বুঝছো জিনিসটা? সো এটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। আশা করি তোরা মোটামুটি আমার কথাগুলো বুঝতে পারছস যে আমি এখানে কি বলতে চাইছিলাম। সো টিন্ডাল ইফেক্ট হচ্ছে বেসিক্যালি স্পেশাল ইফেক্ট বা স্পেশাল প্রপার্টিজ অফ কলার্স। এখানে কলার্স এর একটা ডিসপারশন ক্যাটাগরি বা প্রপার্টিজ আছে। এটার কন্ডিশনটা হচ্ছে যে ওয়েভলেন্থটা তুই ইনসিডেন্ট করবি তার অর্ধেকের থেকে বেশি হতে হবে পার্টিকেল সাইজটা। সো আমি যদি কন্ডিশনটা ফিল আপ করতে চাই তাহলে দেখা যায় যে আমার যে কলয়েডস এর পার্টিকেল সাইজটা আছে এটা এই কন্ডিশনের ভিতরেই পড়তেছে। তার মানে কলয়েডস এই ডিসপারশন যে ক্যাটাগরিটা আছে এটা কিন্তু দেখাবে। এবং এটার জন্যই কিন্তু আমরা যদি তোরে বলি কলয়েডস এর এই অ্যাক্টিভিটিস এর জন্যই কিন্তু আমাদের যে ওই যে তুই যদি চিন্তা করো আমাদের যে সান সেট হয় বা সূর্যাস্ত যখন হয় তখন কিন্তু আকাশটা কি দেখায়? লাল দেখা যায়। আবার যখন একদম শুরুর দিকে সূর্য উঠে তখনও আকাশটা কি দেখা যায় বলতো ভাইরা? একদম যখন সূর্য উঠে তখন আকাশটা কিরকম দেখা যায়? আকাশ কিরকম দেখা যায় বলতো ভাইরা? কালার গুলা কিরকম আসে? আকাশ নীল দেখা যায়, কিংবা সূর্য যখন অস্ত যায় তখন কি দেখা যায়? লাল দেখা যায়। এই টিন্ডাল ইফেক্ট বা এই ডিসপারশন ক্যাটাগরির জন্য কিন্তু এটা জিনিসটা হয়। এক্স্যাক্টলি ভাইয়া। সো দেখ আমি একটু তোদেরকে একটা ছোট্ট সিমুলেশন দেখানোর চেষ্টা করি, দেখ তোরা বুঝোস কিনা। দেখ আমি একটু শুরু থেকে দেখাই। সো আমি একটা লাইট সোর্স নিব, খেয়াল করিস ভাই, সবাই একটু খেয়াল করিস। এটা একটা লাইট সোর্স নিলাম, লাইট সোর্স নিলাম, সবাই দেখিস, আই গেস দেখতে পারতেছোস। তারপর এখানে একটা সলিউশন নিলাম, প্রথমটা হচ্ছে আমার সলিউশন। সলিউশনের কি ডিসপারশন থাকবে না থাকবে না রে? তারা আমার বলতো সলিউশন যেটা আছে এটা ডিসপারশন ক্যাটাগরি থাকবে না থাকবে না? উত্তর হচ্ছে থাকবে না ভাইয়া। কলার্স থাকবে না থাকবে না? কলার্স দেখবে থাকবে। এবং কলার যখন যাবে তুই দেখবি কলার্সের ভিতর দিয়ে তুই লাইটটা দেখতে পারতেছোস। এবং সাসপেনশন যেটা আছে সেটারও কি থাকে? হালকা পাতা ডিসপারশন ক্যাটাগরি থাকে। এবার দেখ আমি লাইটটা ক্লিক করবো, দেখিস ভালো করে দেখিস, লাইটটা কিন্তু সলিউশনের ভিতর দিয়ে যখন যাবে তখন তুই দেখতে পারবি না, ওয়ারেস কলার্সের ভিতর দিয়ে যখন যাবে তখন তুই দেখতে পারবি। এবং সাসপেনশনের ভিতরে খুবই অল্প পরিমাণ দেখা যাবে, কলার্সের ভিতরে এটা প্রমিনেন্ট হয়। খেয়াল করিস সবাই, সবাই একটু খেয়াল করিস, সবাই দেখিস। আমি কিন্তু লাইটের সুইচ দিলাম, দেখিস দেখিস, টু, এই যে দেখ, দেখ দেখ ভাইয়া, সলিউশনের ভিতর তুই দেখতে পারস নাই, ওয়ারেস কলার্স এর ক্ষেত্রে দেখ কতটা প্রমিনেন্ট হয়েছে। কারণ টিন্ডাল ইফেক্ট, এটাই টিন্ডাল ইফেক্ট। তোর যে ইনসিডেন্ট লাইটটা আছে এটা একটা ভিজিবল লাইট, এটার ওয়েভলেন্থের অর্ধেক এর থেকে বড় হচ্ছে কলার্স এর পার্টিকেল সাইজ, যার জন্য তুই এখানে এটা দেখতে পারতেছস। আমার আশা করি তোদেরকে সবাইকে বুঝাইতে পারছি। আবার একটু দেখে দেখ, আবার একটু দেখে, রিস্টার্ট দিই, লাইট সোর্স, সলিউশন, কলয়েড, সাসপেনশন। সো লাইটের সুইচ দিব, দেখিস এই যে দেখ, দেখ দেখতে পারতেছস। সো এটার কিন্তু কলয়েডের কিন্তু সেই পার্টটা আছে আর কি। সবাই দেখ বুঝছস কিনা? সবাই দেখ বুঝছস কিনা? আচ্ছা, চমৎকার। ওকে, ডান 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 ভাই, ডান। আচ্ছা ওকে, চমৎকার। সো এটা থেকে আমরা চলে আসি, আশা করি তোরা বুঝছস। এবারে আমরা এখানে আবার চলে আসি। সো এইটাই সেই টিন্ডাল ইফেক্ট, আমি অলরেডি দেখাই ফেলছি, আমি এটার সিমুলেশনটাও দেখাই ফেলছি। এখানে কোনটা কি হবে? এটা হবে সলিউশন, এটা দেখা যাচ্ছে না, নিচে লিখি, এটা হচ্ছে সলিউশন, এটা হচ্ছে কলার্স, দিস ওয়ান ইজ সাসপেনশন। এখন তোরা এখনো সাসপেনশন কিন্তু পড়স নাই, হ্যাঁ? সাসপেনশন আমরা পড়বো, অবশ্যই পড়বো, বাট এটা এখনো পড়ি নাই। কলার্স এর মধ্যে টিন্ডাল ইফেক্ট অনেক প্রমিনেন্ট এবং বেশ কলার্স এর একটা স্পেশাল ফিচারসই হচ্ছে কলার টিন্ডাল ইফেক্ট দেখায়। ঠিক আছে, সো আমরা চলে এবার পরেরটাতে যাই। এইবার আমরা হচ্ছে পড়বো কোয়াগুলেশন। এইটা অ্যাকচুয়ালি জিনিসটা কি? এবার তোরা একটু খেয়াল কর, সবাই একটু দেখ, আমি যদি দুধ চিন্তা করি,
দুধ যদি চিন্তা করি, এটা কি তোদেরকে যদি আমি একটু বোঝানোর পারপাসে বলতেছি, এটা কি খুব সহজে জমাট বাঁধে না জমাট বাঁধে না? তারা আমার বলতো ভাইরা, এটা কি খুব সহজে জমাট বাঁধে না বাঁধে না? মানে ক্লক ফরমেশন করে না করে না? মানে জমাট কি বাঁধা যায় খুব সহজেই? তারা আমার বলতো নর্মালি কি খুব সহজে জমাট বেঁধে যায়? সবার বলতো ভাইরা, খুব সহজে জমাট বাঁধে? খুব সহজে কি জমাট বাঁধে? আচ্ছা, সো আমি যদি চিন্তা করি এখানে যে মিল্ক নিলাম, এটা কি নর্মালি কনসেন্ট্রেটেড হয়? আমি যদি জিজ্ঞেস করি নর্মালি, আমি যদি বলি এটা কি কনসেন্ট্রেটেড হয়ে যায়? কনসেন্ট্রেটেড মানে খুব সহজে কি এটা জমে যায়? বাটার বা ওই যে দই যে ফরমেশনটা হয়, এটা কি খুব সহজে হয়? নর্মালি কি খুব সহজে হয়? উত্তর হচ্ছে না, নর্মালি কিন্তু কনসেন্ট্রেটেড হয় না। এটার কারণটা কি জানোস? এটার মধ্যে ইমালসিফায়ার থাকে। এটার রিজনটা কি ভাইয়া? এটার মধ্যে হচ্ছে রিজন হচ্ছে ইমালসিফায়ার থাকে, ইমালসিফায়ার থাকে। সো ইমালসিফায়ারের কাজ কি ভাইয়া? দুধ বা মিল্ক যেটা আছে এটা যেন খুব সহজে জমাট না বাঁধে। একটু চিন্তা কর, তুই যদি দুধের মধ্যে একটু লেবুর রস দেস, তাহলে কিন্তু দুধ জমাট বেঁধে যায়। এটার মানে কি বলতো? দুধের কোন গুণাগুণটা বা কোন প্রপার্টিসটা নষ্ট হয়ে যায়? তাহলে তুই বলবি ভাই, দুধ যেটা আছে সেটা তো নর্মালি জমাট বাঁধে না, কিন্তু আপনি যদি এখানে একটা লেবুর রস দেন তাহলে দুধ সহজেই জমাট বেঁধে যায়। কারণ হচ্ছে দুধের ইমালসিফায়ার যেটা আছে এই গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তাহলে এখন আমি যদি বলি, একটু চিন্তা কর, এই যে কোয়াগুলেশন, এটা জানোস কি? এটা জিনিসটা কি জানোস? কোয়াগুলেশন জিনিসটা হচ্ছে আমার যে কলয়েডস আছে, এই যে কলয়েডস গুলো আছে, এই কলয়েডস গুলো যে জমাট বাঁধবে বা ধর এই যে ক্লক ফরমেশন হবে বা কিংবা ধর কনসেন্ট্রেটেড হয়ে যাবে, এই যে প্রসেসটা, এটি হচ্ছে বেসিক্যালি কোয়াগুলেশন। মানে আমি এমন একটা কিছু অ্যাড করবো যাতে হচ্ছে কলয়েড গুলো কি হয়ে যায়, কনসেন্ট্রেটেড হয়ে যায়, এটাই হচ্ছে ভাইয়া কোয়াগুলেশন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সো ওই যে যেটা বলতেছিলাম, তুই যদি এখানে চিন্তা করস, এনে যদি দুধ নেস, হ্যাঁ, দুধ ধর এখানে বাটার হয়ে গেল, এই যে বাটার হয়ে গেল, এটা কি জমে গেল না? জমে গেল না? জমে গেল। এখন তোরা আমার বলতো এখানে কি ইমালসিফায়ার আছে না নাই? তোরা আমার জানাতো ভাইরা, এখানে কি ইমালসিফায়ার আছে না নাই? এই যে দেখ, দুধ একটা কলয়েট, এটা কিন্তু ভাইয়া স্টেবল, এটা কি ভাইয়া স্টেবল, তাহলে ইমালসিফায়ার আছে না নাই? তুই বলবি ভাই এখানে ইমালসিফায়ার আছে, ইমালসিফায়ার আছে। এবার এখানে যদি চিন্তা করস, এটা কিন্তু ভাইয়া ডিস্টেবিলাইজ হয়ে গেছে, ডিস্টেবিলাইজ হয়ে গেছে, ডিস্টেবিলাইজড হয়ে গেছে। এখানে কি ভাইয়া ইমালসিফায়ার আছে? ইমালসিফায়ার আছে না ভাইয়া? এখানে ইমালসিফায়ার নাই। এই যে ব্যাপারটা, এই যে ইমালসিফায়ারের যে কাজটা আছে, এটা যেটা নষ্ট করে দেয়, এটাকে বলা হয় কোয়াগুল্যান্ট। কি বলা হয়? এই যে ইমালসিফায়ারের কার্যক্ষমতা নষ্ট করে যে দিল কলয়েডস এর, ইমালসিফায়ার, ইমালসিফায়ারকে, ইমালসিফায়ার ডেস্ট্রয়, ডেস্ট্রয় দ্য পাওয়ার অফ ইমালসিফায়ার। এই যে প্রসেসটা, এটি হচ্ছে ভাইয়া কোয়াগুলেশন। এই যে প্রসেসটা, এটি হচ্ছে কোয়াগুলেশন, এবং এই যে কাজটা করে তার নাম হচ্ছে কোয়াগুল্যান্ট। যে কাজটা করে তাকে বলা হয় কোয়াগুল্যান্ট। খুব ভালো করে খেয়াল করিস, আমি শুধু সহজ ভাষা আবার বলি, নর্মালি দুধ জমাট বাঁধে না, কিন্তু তুই যদি এখানে কোনো একটা কিছু অ্যাড করস, লাইক লেবুর রস, দুধ জমাট বেঁধে যায়। তাহলে নর্মালি দুধ জমাট বাঁধতেছে না, এটার কারণ হচ্ছে দুধের মধ্যে ইমালসিফায়ার আছে, যেটা দুধকে জমাট বাঁধতে দেয় না। কিন্তু তুই যদি লেবুর রস অ্যাড করস, অর্থাৎ কোয়াগুল্যান্ট অ্যাড করস, তাহলে ইমালসিফায়ারের যে পাওয়ারটা আছে সেটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ দুধ জমাট বাঁধে। এই যে তুই বাইরে থেকে লেবুর রস অ্যাড করলি, এটাকে বলা হয় কোয়াগুল্যান্ট। আর এই পুরো প্রক্রিয়াটাই যেখানে ইমালসিফায়ারের পাওয়ারটা ডিস্ট্রয় হয়েছে, এটাকে বলা হয় কোয়াগুলেশন। সবাই কি বুঝছস কথাটা? সবাই কি বুঝছস কথাটা? মানে কোয়াগুলেশন জিনিসটা হচ্ছে ইমালসিফায়ারের পাওয়ারটাকে নষ্ট করে সেটাকে ক্লক ফরমেশন করা, কিংবা কনসেন্ট্রেটেড করা, কিংবা সহজ ভাষায় জমাট বাঁধানোর যে প্রক্রিয়াটা। সো কোয়াগুলেন্টের কাজ হচ্ছে সেটাকে জমাট বাঁধায় ফেলা, কনসেন্ট্রেটেড করে ফেলা, কিংবা ক্লক ফরমেশন করে ফেলা। কিন্তু তুই যদি এইখানে কোয়াগুলেন্ট অ্যাড না করস, নর্মালি এইখানে এটা কিন্তু ভাইয়া স্টেবল থাকবে এবং এটা খুব সহজে জমাট বাঁধবে না আর কি। ঠিক আছে? এবং এটার জন্য ভাইয়া একটা আমাদের ল আছে, একজন সায়েন্টিস্ট একটা ল দিছে, তার নাম হচ্ছে হার্ডিস-উলজে ল। সো আমরা লটা একটু দেখি।
একটা ল আছে ভাইয়া খুবই চমৎকার, হার্ডি, SCHUL, হার্ডি সুলজে ল। উনি বেসিক্যালি কি বলছে, ওনার একটা খুবই চমৎকার ল আছে। লটা কি বলছে ভাইয়া, সে লটা বলছে যে ভাই এই যে ক্যাটায়নিক কোয়াগুলেন্ট যত বাড়বে, মানে আমি যদি বলি চার্জ অফ কোয়াগুলেন্ট যত বাড়বে, চার্জ অফ কোয়াগুলেন্ট তত যত বাড়বে, কোয়াগুলেশন পাওয়ার তত বাড়বে, কোয়াগুলেশন পাওয়ার এটা কি হবে, তত ইনক্রিজ হবে। অর্থাৎ তোরা যদি আমি জিজ্ঞেস করি সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, আর হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, তোরা আমার বলতো ভাইরা এখানে কোয়াগুলেশন পাওয়ার সবচেয়ে বেশি কার হবে? সবাই বলতো ভাইরা কোয়াগুলেশন পাওয়ার সবচেয়ে বেশি কার হবে? কোয়াগুলেশন পাওয়ার সবচেয়ে বেশি কার হবে? সবাই জানা কোয়াগুলেশন পাওয়ার সবচেয়ে বেশি কার হবে? তাহলে তুই বলবি ভাই অ্যালুমিনিয়াম 3+ এর কোয়াগুলেশন সবচেয়ে বেশি হবে, তারপর কি ম্যাগনেসিয়াম 2+ এর, তারপর কি ভাই সোডিয়াম প্লাস এর। এই যে দেখ, এই হচ্ছে কথাবার্তা। ওকে, সো আমাদের কলয়েড ডান। এবার সাসপেনশন। সাসপেনশন জিনিসটা হচ্ছে তোদেরকে আমি যদি একটু বলি, কিছু কিছু জায়গায় মনে রাখবি সাসপেনশনকে রেখে দিলে এটা প্রেসিপিটেট হয়ে যায়, বাট শেক করলে বা এটাকে তুই যদি ঝাঁকাস তাহলে সে আবার আগের মতো মিশে যায়। মানে অনেক সময় তুই দেখবি ওই যে বিভিন্ন ঔষধের গায়ে লেখা থাকে যে সেবনের পূর্বে ঝাঁকিয়ে নিন, দেখছিস না, বিফোর ইউজিং ইউ হ্যাভ টু শেক, এরকম লেখা থাকে আর কি। সো শেক করে নিতে হয় আর কি, যাতে সেখানে যে এলিমেন্ট গুলো অদক্ষেপ আকারে বা প্রেসিপিটেট আকারে পড়ে থাকে সেটা যেন খুব সহজে কি হয়, মিশে যেতে পারে। সো সাসপেনশন জিনিসটা হচ্ছে এটাই, যেখানে ভাইয়া নর্মালি রেখে দিলে কলয়েড কিন্তু প্রেসিপিটেট হয় না, খেয়াল করিস। আমি তোদেরকে একটু বলি, আমি যদি বলি কলয়েড এটা কি প্রেসিপিটেট হয়, এটা কি প্রেসিপিটেশন আসে, উত্তর হচ্ছে না। বাট সাসপেনশন যেটা আছে এটা তুই যদি রেখে দেস, সাসপেনশন যদি আছে যেটা আছে এটা কিন্তু প্রেসিপিটেশন হয়, কিন্তু আবার শেক করলে সে কিন্তু আবার কি হয়, আগের জায়গায় চলে আসে। এই জন্য কিন্তু ভাইয়া সাসপেনশন হচ্ছে তুমি সেবনের পূর্বে কি করে নিতে হয়, শেক করে নিতে হয়, বিফোর ইউজিং ইউ হ্যাভ টু শেক। আচ্ছা, সো এবার আমরা কম্পোনেন্টস অফ মিল্ক দেখি। এগুলো ভাই এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। যেরকম যে ফ্যাট কতটুকু থাকে, তারপর প্রোটিন কতটুকু থাকে, কার্বোহাইড্রেট কতটুকু থাকে, ঠিক আছে। সো এগুলা কিন্তু যে যারা ডাইট টাইট করে তাদের কিন্তু, যারা যে জিম টিম করে তাদের কিন্তু এগুলো বেশ কাজে লাগে। একটা ছোট্ট কথা বলে রাখি, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল, ঠিক আছে, এটা মনে রাখিস। সো আমরা যদিও এখানে খাবার টাবারের যে ব্যাপারগুলো আছে এগুলো ক্যালোরি দিয়ে হিসাব করি, সো এগুলো খেয়াল করতে হবে, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে ভাইয়া যেগুলো বোল্ড করা আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, একটু লিখে রাখি। বোল্ড যেগুলো আছে সেগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, এগুলো মনোযোগ দিয়ে পড়েন। স্টার এমসিকিউ এগুলো আসে কোন কার দুধে কিরকম থাকে। যেরকম তুই যদি চিন্তা করস মানুষের দুধে পানি থাকে প্রায় 87.1%, গরুর দুধে 87.8%, ছাগলের দুধে কত পার্সেন্ট, 87%, মহিষের দুধে 82, ভেড়ার দুধে, তারপর উটের দুধে। সো এখানে বিভিন্ন রকম দুধ আছে, যেরকম সবচেয়ে বেশি ক্যালোরি কার, দেখ সবচেয়ে বেশি ক্যালোরি কার, সবচেয়ে বেশি ক্যালোরি হচ্ছে মহিষের দুধে। এই যেটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। তারপর মিনারেল সবচেয়ে বেশি কোথায়, এই যে দেখ ভেড়ার দুধে। বোল্ড গুলো হচ্ছে সেটা সবচেয়ে বেশি আর কি, হ্যাঁ। তারপর ল্যাকটোজ মানুষের যে বুকের দুধ আছে ওটাতে সবচেয়ে বেশি। তারপর প্রোটিন সবচেয়ে বেশি হচ্ছে কিসের, ভেড়ার দুধে। তারপর দেখ ফ্যাট সবচেয়ে বেশি কোথায়, মহিষের দুধে। তারপর পানি সবচেয়ে বেশি কোথায়, গরুর দুধে, ঠিক আছে। তারপরও দেখ ব্যবসায়ীরা এত পানি থাকে তারপরেও কি করে, পানি মিক্স করে আর কি, কি একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে এখন দুধের যে প্রিজার্ভেশন যে ব্যাপারটা এটাতে একটু চলে আসি। সো এইখানে আমরা বেসিক্যালি পাস্তুরাইজেশন, বাজারে দেখবি বিভিন্ন রকম পাস্তুরাইজেশন মিল্ক পাওয়া যায়, সেগুলো একটু বলি। তোদেরকে একটু বলে রাখি, দুই ধরনের মিল্ক পাওয়া যায় বাজারে, তোরা জানোস কিনা জানি না। একটা পাওয়া যায় ইউএসটি, আর একটা পাওয়া যায় হচ্ছে এইচটিএসটি। হ্যাঁ, ইউএসটি হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার, আলট্রা হাই টেম্পারেচার মিল্ক। আর এইচটিএসটি হচ্ছে হাই টেম্পারেচার শর্ট টাইম, হাই টেম্পারেচার তারপর হচ্ছে শর্ট টাইম। বাজারে এরকম দুই ধরনের মিল্ক পাওয়া যায়। আমরা ম্যাক্সিমাম কেজে বাজারে ইউএসটি মিল্কই বেশি খাই। ইউএসটি মনে হয় আরো একটা বাজারে বেশি চলে, হ্যাঁ আরো অনেকেরই আছে, মিল্ক বিটা, তারপর ডানো, এগুলোর বেশ অনেকগুলাই আছে। বাট এখানে কি করা হয় ভাই, দেখ একটু ভালো করে, জিনিসগুলো সহজ আছে। তুই ফার্ম থেকে দুধ কালেক্ট করবি, ওই যে অল ম্যাকডোনাল্ড হ্যাড এ ফার্ম, ইয়া। তারপর কি ফিল্ট্রেশন করবি, তারপর এখানে ভাই কালেক্ট করে পিএইচ ভ্যালুটা কন্ট্রোল করবি, এটা খুবই ইম্পর্টেন্ট। আফটার দ্যাট হিটিং অফ মিল্ক অফ
ডেফিনিট টেম্পারেচার, তারপর কুইক কুলিং ঠান্ডা করলি, তারপর প্রিজার্ভেশন অফ মিল্ক ইন এ প্যাকেট। সো এই হয়ে গেল। সো এই যে পাস্তুরাইজেশন হয়ে গেল। সো এই স্টেপগুলো একটু মনে রাখতে হবে। সো পাস্তুরাইজেশনের যে টেম্পারেচার গুলো এইটা খুবই ইম্পর্টেন্ট, তোদেরকে একটু বলে রাখি কোনটা কোনটা ইম্পর্টেন্ট। এই যে ভাইয়া উপরেরটা হচ্ছে ইউএসটি, উপরেরটা হচ্ছে ইউএসটি আর নিচেরটা হচ্ছে এইচটিএসটি, হাই টেম্পারেচার শর্ট টাইম। খেয়াল করে দেখ এখানে টেম্পারেচার হচ্ছে 74 ডিগ্রি সেলসিয়াস, কত সেকেন্ড? মাত্র 15 সেকেন্ড টাইম দিচ্ছে। ওয়ারেস ওইখানে 63 থেকে 66 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হচ্ছে মাত্র 30 মিনিটস দিচ্ছে। মাত্র না, এটা আসলে হিউজ, আগেরটার তুলনায় এইচটিএসটির তুলনায় হিউজ। ঠিক আছে, এই তো ভাইয়া এই পাস্তুরাইজেশন প্রসেসগুলো একটু মনে রাখিস, এই চারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আগের মতোই ভাইয়া তুই দুধ কালেক্ট করছস, ফিল্ট্রেশন করছস, তারপর পিএইচ ভ্যালু কন্ট্রোল করছস কত থেকে কতর মধ্যে? 6.9 এর মধ্যে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য আসে, 6.9 এর মধ্যে। তারপর কুইক কুলিং করছস কত ডিগ্রি সেলসিয়াসে? 10 ডিগ্রি। তারপর ফ্রিজিং করে রেখে দিছস 10 ডিগ্রি সেলসিয়াসে আফটার প্যাকেটিং। ডান। তারপর প্রিপারেশন অফ বাটার ফ্রম মিল্ক। বাটার কেমনে বানায়, মাখন কেমনে বানায়? আগের মতোই ভাইয়া দেখ, আমি তোদেরকে একটু যদি বলি, এখানে ফার্স্টে ভাইয়া ঠান্ডা করলি, ঠান্ডা করার পরে ভাইয়া কোয়াগুলেশন অ্যাড করলি। কোয়াগুলেশন জানি কি করে? জমায় ফেলে। তারপর কি? প্রসেসিং অফ ক্রিম, তারপর পাস্তুরাইজেশন, লাস্টে যা বাটার কোয়াগুলেশন। আবার বলতেছি, ঠান্ডা করলি, ঠান্ডা করে ভাইয়া এখানে কোয়াগুলেশন অ্যাড করলি, বিভিন্ন রকম কোয়াগুলেন্ট অ্যাড করলি যাতে জমে যায়। তারপর ক্রিম বানাইলি, ক্রিম থেকে পাস্তুরাইজেশন করলি এবং ঠান্ডা করলি, বাটার কোয়াগুলেশন হয়ে গেছে, মাখন চলে আসছে। এইটার পুরো স্টেপটা এখানে দেওয়া আছে। সবসময় খেয়াল করবি এই স্টেপগুলো যাতে মনে রাখে। এই স্টেপগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা আসলে যেন আমরা এই স্টেপগুলো অ্যাটলিস্ট দেখতে পারি। বাকি কিছু আমাদের ডেসক্রিপটিভ পার্ট লিখতে হবে, বাট এই কয়েকটা স্টেপ যেন ভালো থাকে। আমি কিন্তু চ্যাপ্টারের শুরুতেই বলছিলাম যে এই চ্যাপ্টারের মধ্যে যখন তুমি ডেসক্রিপটিভ পার্ট লিখবা, এইগুলা চেষ্টা করবা একটু হাইলাইট করে রাখার জন্য, যাতে স্যার দেখেই বুঝে তুমি পুরো স্টেপটা জানো। বাকি যে ডেসক্রিপটিভ পার্টগুলো ভিতরে লিখতেছো ওটা তুমি তোমার মতো লিখবা, একটু বই পড়ে টরে লিখবা, বাট বেসিক কাহিনী কিন্তু এটাই আর কি। ঠিক আছে, সো আমি ফার্স্টে কুলিং করলা, কোয়াগুলেশন করলা, ক্রিম বের করলা, ক্রিম বের করে পাস্তুরাইজেশন করলা, বাটার কোয়াগুলেশন হয়ে গেছে। সেম ভাবে এইবার আমি যদি এখান থেকে আসি, ভাই আমরা অনেক রকম টয়লেট্রিজ পড়বো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সো এখন একটু আমরা বেশ ভালো আগাইতে পারবো। দেখো ভাই আমরা একটু আগাই। দেখো এখানে কি বলা হয়েছে, রোজ ওয়াটার, গোলাপ জল। গোলাপ জল, ওই যে গোলাপ জল আমরা কোথায় দিই? কাচ্চি রান্না করলে বেসিক্যালি গোলাপ জল টল দেয়। হ্যাঁ, এটা হচ্ছে স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে করে। কিসের মাধ্যমে করে? স্টিম ডিস্টিলেশন। আমি খুবই অবাক হইতাম যে আগে, মানে যখন জানতাম না আর কি, যে গোলাপ জল কেন দেয়, পরে বুঝছি আর কি, যে আসলে গোলাপ জল দিলে একটা স্মেল আসে, একটা ফ্রাগ্রেন্স বা বলতে পারো একটা ফ্লেভার আসে, যে ফ্লেভারটা বেশ 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 ভালো। আচ্ছা, যাই হোক, দেখো সো এটা স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে করি। সো এইখানে যেটা করা হয় আর কি, ওই ডিস্টিলেশন প্রসেসে যা করছো তুমি তাই এখান থেকে কালেক্ট করলা, তাপ দিলা, হিট দিলা, তারপর ঠান্ডা করলা। এই হচ্ছে মানে ডিস্টিলেশন প্রসেসে আমরা কি করি? ভেপারাইজেশন প্লাস কন্ডেনসেশন, দুইটা জিনিস করি। মনে করে দেখো, এখানে কিন্তু আমরা দুইটা জিনিস করতাম, ভেপোরাইজেশন, পড়াইছিলাম এগুলা কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে, ভেপোরাইজেশন প্লাস কন্ডেনসেশন, এই দুটো জিনিস আমরা করি। সো এই দুটো জিনিসে করা হয়, ফার্স্টে হিট দেওয়া হয়, তারপর ঠান্ডা করা হয়। তারপর দেখো মাথার চুল, মাথার চুল না, মাথার তেল, হেয়ার অয়েল। হেয়ার অয়েলের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এগুলো একটু ভালো করে পড়তে হবে। এই যে ভাই, এই যে ভাই, এগুলা এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, আপনাকে পড়তে হবে। ঠিক আছে, যেরকম মাথার তেলের মধ্যে আপনি 500 গ্রাম দিবেন কোকোনাট অয়েল, ক্যানোলা অয়েল দিবেন 10 গ্রাম, টি বিউটাইল অ্যালকোহল দিবেন 1 গ্রাম। এই অ্যালকোহল কিন্তু খেয়াল রাখো, অ্যালকোহলের বেসিক কাজ হচ্ছে ভাই আমাদের যে ড্যান্ড্রাফ পার্টটা আছে এটাকে ইরেজ করা। ঠিক আছে, আরো দেখো এই যে দেওয়া আছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করা। এই দেখো ডিকম্পোজিশন অফ অয়েল ইন এক্সেসিভ সানলাইট, মানে অ্যালকোহল হচ্ছে খুব সহজে ডিকম্পোজ হতে দেয় না সানলাইট আসলে। তারপর বিভিন্ন রকম ফ্র্যাগ্রেন্স এড করা হয়, দেখবা প্যারাশুট তেলে বিভিন্ন রকম কি থাকে, ফ্র্যাগ্রেন্স থাকে। বিভিন্ন রকম ডাইস ইউজ করা হয় যাতে এটা কালার আসে। টেলকাম পাউডার, টেলকাম পাউডার যেটা সবচেয়ে ভালো করে পড়বা সেটা হচ্ছে এখানের মেইন এলিমেন্ট। এই যে ভাই এটা খুবই ইম্পর্টেন্ট, এই যেটা খুবই ইম্পর্টেন্ট। 5 স্টার দিচ্ছি, 5 স্টার না, তুমি 5 6 যত স্টার চাও দিতে পারো। এই যে 5 স্টার দিলাম। টেলক 3 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 মোল সিলিকন ডাইঅক্সাইড, পানি। এটাকে আবার এইভাবেও লেখা যায়, আবার এটাকে এইভাবেও লেখা যায়, তোমার যেটা ভালো লাগে। এটা হচ্ছে টেলক, এইটা হচ্ছে 92%। টেলক দিয়ে ভাই অনেক কিছু করা হয়, তোমরা জানো। টেলক যদি না থাকে তাহলে কিন্তু ঝামেলা হবে। পাউডারে তুমি দেখবা অনেক সময় যারা অনেক ঘামে বা অনেক মোটা থাকে, হাতের নিচে বা বগলের নিচে দেখবা অনেক সময় তোমার চামড়া চলে যায় গরমের সময়, তখন তুমি টেলক দিও, তোমার পাউডার দিলে তোমার খুব ভালো লাগে। কারণ টেলক হচ্ছে এই জায়গাটাকে কি করে, মসৃণ করে, এবং বলতে পারো এটা এজেন্ট, লুব্রিকেটিং এজেন্ট টাইপের কাজ করে, যাতে তোমার কি হয় সেই জায়গাগুলো সফট থাকে আর কি। তারপর ম্যাগনেসিয়াম কার্বনেট, মিথানল, জিঙ্ক স্টিয়ারেট, সবচেয়ে বেশি ইউজ করা হয় কিন্তু টেলক। ঠিক আছে, এই যে দেখো ভাইয়া টেলক, এটা কি ভাইয়া? জেনারেল ফর্মুলা প্রোটেকশন বেবি পাউডার, হ্যাঁ বাচ্চাদের পাউডার, জনসন জনসন বেবি পাউডার,
ট্যালক এখানে কয় পার্সেন্ট? 83.5%। আর যখন তুমি বড়দের জন্য বানাইতেছো ট্যালকাম পাউডার, জাস্ট ট্যালকাম পাউডার, এখানে কয় পার্সেন্ট? 92%। খেয়াল রাখো কিন্তু এটা। এই দেখো, হুইচ ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্টস অফ ট্যালকাম পাউডার, কোনটা জানি ছিল? মনে আছে ট্যালকাম পাউডারের মেইন ইনগ্রেডিয়েন্টস কোনটা ছিল? পড়াইছিলাম, একটু আগে পড়াইছিলাম। সিকিউ, সোহা জিজ্ঞেস করছে ভাই এগুলা থেকে কি সিকিউ আসে? আসে, কেন আসবে না ভাইয়া? তবে এগুলা থেকে সিকিউ আসার চান্সেস একটু কম। তুমি একটু যদি প্যারালাল টেস্টটা দেখো, দেখবা বোর্ডের যে ব্যাপারগুলো আছে এখান থেকে এমসিকিউ বেশি আসে। সিকিউ আসে ওই যে ভিনেগার, প্রিজারভেটিভ, তারপর ওই যে অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, ওই যে আর্টিফিশিয়াল যে প্রিজারভেটিভ গুলো ছিল এগুলো ছিল। ঠিক আছে, তো কোনটা হবে এখানে? এ নাম্বারটা হবে। তারপর দেখো ভ্যানিশিং ক্রিম পাউডার, ভ্যানিশিং ক্রিম পাউডার, ভ্যানিশিং ক্রিম, ভ্যানিশিং ক্রিম, এটা কিন্তু স্যাপনিফিকেশন প্রসেস। ঠিক আছে, স্টিয়ারিক অ্যাসিডের সাথে গ্লিসারিনের রিঅ্যাকশন করে, এই যে দেখো ভাইয়া স্যাপনিফিকেশন। এই যে ভাই এখানে কিন্তু এই যে এটা কিন্তু স্যুপ, সাবান তৈরি হয়েছে, এবং এটাকে কি বলা হয়? স্যাপনিফিকেশন প্রসেস বলা হয়। তারপর এই দেখো ভাইয়া ভ্যানিশিং ক্রিমের মধ্যে কি কি থাকে? স্টিয়ারিক অ্যাসিড থাকে, গ্লাইসারিন থাকে, কার্বনিক অ্যালকালি ইজ ইউস্টাস, কস্টিক পটাশ, পানি থাকে, মিথাইল প্যারাবেন থাকে, তারপর হচ্ছে ফ্র্যাগরেন্স থাকে। এগুলো কিন্তু ভাই আমাদের একটু পড়তে হবে ভাই, প্লিজ এগুলো একটু পড়বা, এমসিকিউ এর জন্য এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। কোল্ড ক্রিম, কোল্ড ক্রিমের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বোরাক্স, এটা কিন্তু পরীক্ষা আসে, Na2B4O7 10:2। এই ভাই এটার ফর্মুলা কি? বোরাক্সের ফর্মুলা কি? এটা আসে পরীক্ষায়। সবগুলাই পড়বা, বাট একটু মাঝে মাঝে যেগুলো দাগাই দিচ্ছে এগুলো একটু বেশি পড়বা। তারপর ধরো এই যে দেখো ভাইয়া লিপস্টিক, লিপস্টিক কিন্তু হচ্ছে এক প্রকার, তোমরা জানো কিনা জানি না, লিপস্টিক বলা ঠিক না, এগুলা কিন্তু এক প্রকার প্রাণীদের বর্জ্য। যাই হোক, আরো অনেক কথাবার্তা আছে, আমি আর বলতে চাচ্ছি না। এই লিপস্টিক কিন্তু বেশ ঝামেলা আছে, যারা ওই যে মুখে দেখবে অনেক সময় লিপস্টিক দেয়, পরে খাওয়ার সময় লিপস্টিক মুখেও ঢুকে যায়, সো এটা চিন্তা করলে কিন্তু একটু ঝামেলাই আর কি। হ্যাঁ, যাই হোক, সো এখানে দেখো যে ওয়েক্স, বিস ওয়েক্স, ক্যান্ডেলিনা ওয়েক্স, তারপর হচ্ছে ক্যামাবোয়া এক্স ওয়েক্স আর কি। সো এটা কয় পার্সেন্ট থাকে? 40% থাকে। তারপর ওয়েল, ক্যাস্টার অয়েল, তারপর লিনোলিক অয়েল, ভেজিটেবল অয়েল, মিনারেল, পেট্রোলিয়াম অয়েল 34% থাকে। অ্যালকোহল থাকে, গ্লিসারিন, ইথানল থাকে 20%। হ্যাঁ, গ্লিসারিন থাকে, অ্যালকোহল কিন্তু থাকে। ঠিক আছে, আমাদের কিন্তু মানে এই লিপস্টিক কিন্তু হচ্ছে তুমি যদি চিন্তা করো স্বাস্থ্যগত ভাবে কিন্তু খুব একটা উপকারী না, লিপস্টিক কিন্তু বেশ ঝামেলা আছে। ঠিক আছে, একটু খেয়াল রাখবা, ইনগ্রেডিয়েন্টস গুলো একটু পড়বা। তারপর এটা হচ্ছে লাসুন, লাসুন হচ্ছে মেহেদি, মেহেদি। হ্যাঁ, লাসুন হচ্ছে ভাই কিসের? ওই যে হেনা এক্সট্রাক্ট, বাংলায় যদি বলি মেহেদি, ওই যে আমরা মেহেন্দি লাগাই না, মেহেদি, মেহেদি, মেহেন্দি লাগাই না হাতে, ওই লাসুন। লাসুনের সংখ্যাটা একটু পড়বা ভাইয়া, লাসুনের সংখ্যাটা খুবই 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 ইম্পর্টেন্ট, ইনক্লুডিং আইউপ্যাক নেম, আইউপ্যাক নেম 2-হাইড্রক্সি 1,4 ন্যাপথাকুইনোইন। আমরা যখন অর্গানিক পড়বো, এই যে তোমাদের কিন্তু কয়েকদিন পরেই 5 তারিখ থেকেই এইচএসসি সেকেন্ড ইয়ার পায়োনিয়ার ব্যাচ শুরু হচ্ছে, তোমরা মনে হয় জানো সেটা। সো ওইখানে কিন্তু যে এরকম নেমিং গুলো আমরা পড়বো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, সো সবাই যারা যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাও। তারপর এই যে হেনা পাউডার কতটুকু থাকে, এই অ্যামাউন্ট গুলো একটু দেখবা। তারপর কি ডিটারজেন্ট, ডিটারজেন্ট তোমরা তো জানো, গ্লাস ক্লিনার, গ্লাস ক্লিনারের মধ্যে ভাই আমরা কোনটা ব্যবহার করি না? এইচএফ ব্যবহার কিন্তু করি না, এইচএফ ব্যবহার করি না। কারণ কি? এইচএফ কি করে? ওই যে দেখো করড গ্লাস, কারণ কি? দেখো এখানে দেখো সিলিকন ডাইঅক্সাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে, সোডিয়াম সিলিকেট প্লাস পানি তৈরি করে, Na2SiO3 প্লাস ওয়াটার, এটা তৈরি করে। তারপরে Na2SiO3 এটা তৈরি করলো, এই জন্য আমরা বেস ব্যবহার করি না, এই যে বেস ব্যবহার করি না, তাহলে বেস গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয় না। এখন যদি চিন্তা করো এইচএফ যেটা আছে, এইটাও যেটা করে সিলিকন ডাইঅক্সাইড এইচএফ এর সাথে বিক্রিয়া করে, এখানে ভাইয়া H4 H2SiF6 H2SiF6 এটা তৈরি করে, প্লাস এখানে পানি তৈরি করে। এটা যদিও সাথে সাথে তৈরি হয় না, এই জন্য ভাইয়া এটাও আমরা ব্যবহার করি না। এটা ভাইয়া ক্ষয় করে, গ্লাসকে ক্ষয় করে। কিছু কিছু জামাই তোমরা জানো কিনা জানি না, বিভিন্ন সময় দেখবা গ্লাসের মধ্যে বিভিন্ন রকম ডিজাইন করা হয়, এটা কিন্তু এইভাবেই করা হয়, এটার নাম হচ্ছে গ্লাস ইচিং, ETCHING, গ্লাস ইচিং। তারপর দেখো গ্লাস ক্লিনারের মধ্যে কি কি থাকে? লিকুইড লিকার অ্যামোনিয়া থাকে, 28% অ্যামোনিয়া থাকে, সোডিয়াম লরাইল সালফেট থাকে। তোমরা জানো কিনা জানি না, এটা ছোট্ট কথা বলে রাখি, এটা কোথায় থাকে দেখতেছো ভাইয়া? গ্লাস ক্লিনারে থাকে। এই সেম জিনিস কিন্তু ভাই আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেই টুথপেস্টেও থাকে। ঠিক আছে, তারপর আসো ভাইয়া গ্লাস ক্লিনার ডান। এবার আসো ভাইয়া হুইচ ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্টস অফ গ্লাস ক্লিনার? অ্যাকুয়াস অ্যামোনিয়া হবে, অ্যাকুয়াস অ্যামোনিয়া হবে, অ্যাকুয়াস অ্যামোনিয়া হবে। আয়েশা বলতেছে ভাইয়া আপনি সেকেন্ড ইয়ারে ক্লাস নেবেন? ইনশাআল্লাহ, আল্লাহ যদি রিজিকে এবং হায়াতে রাখে অবশ্যই নিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গ্লাস ক্লিনার প্রিপারেশন রিঅ্যাকশন গুলা এই যে ভাইয়া দেওয়া আছে। তারপর হচ্ছে ভাই টয়লেট ক্লিনার, বাহ সুন্দর। এটা কি হারপিক নাকি? এই দেখো 99.9%,
এই বাংলাদেশে কিন্তু কেউ, বাংলাদেশ না পুরো পৃথিবীতেই কিন্তু তোমাকে কেউ 100% একুরেসি দিবে না, কিছুটা গ্যাপ থাকবে। টয়লেট ক্লিনারের মেইন উপাদান একটু দেখো, এই যে দেখো সোডিয়াম লরাইল সালফেট, কস্টিক সোডা, তারপর কি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার। প্রিপারেশন পড়বা। টয়লেট ক্লিনার কিভাবে কাজ করে, মেকানিজম, এই যে ভাই এটা কিন্তু আমাদের 9 ছিল, ওই যে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক আর এটা কি হাইড্রোফোবিক, মনে থাকার কথা, হাইড্রোফিলিক আর এটা কি হাইড্রোফোবিক। ফোবিক মানে বুঝো তো যেটা ভয় পাচ্ছ, ভয় ভয়। তারপর টয়লেট ক্লিনারের ব্যাপারগুলো দেখবা। এটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওয়েল আর ফ্ল্যাটের পার্থক্য, ওই ফ্যাটের, তেল আর চর্বির পার্থক্য, তেল আর চর্বির পার্থক্য। এখানে একটা ছোট্ট হোমওয়ার্ক আছে, হ্যাঁ আমি ইনশাল্লাহ নিব, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে নিব। শোনো ভাইয়া, এটা ছিল আমাদের হোমওয়ার্ক। তোমাদের সাথে 1-2 মিনিট একটু ছোট্ট করে কথা বলি। এখানে একটা ছোট্ট জিনিস লেখা আছে, তোমাদের সাথে একটু কথাবার্তা বলি। তোমাদের সাথে ক্লাসটা আমার শেষ, এবং আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার, এটা লাস্ট লেকচার। আমি আমার সাইড থেকে তোমাদের চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার, তাও আসলে আমরা তো হিউম্যান, আমাদের তো এরর থাকে। আমার পার্সোনালি অনেক এরর আছে, আমি অনেকগুলা ক্লাস হয়তোবা পারিবারিক কিংবা শারীরিক কারণে নিতে পারি নাই, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের কাছে মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি, তোমরা অনেক বড় হও, অনেক ভালো করো। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, তোমরা তো আসলে ইনশাল্লাহ অনেক ভালো করবা, বাট যখন এই যে নিজের অ্যাচিভমেন্ট বা সাকসেসগুলো পাবা, সবসময় চেষ্টা করবা যাতে নিজের মধ্যে কখনো 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 অহংকারী মনোভাবটা না আসে আর কি। তুমি যদি দেখো যারা অহংকারী হয়েছে সেই শুরু থেকে, আমাদের সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত যারা অহংকারী হয়েছে কেউ টিকে থাকতে পারে নাই। তুমি আমাদের ধর্মের দিক থেকে চিন্তা করো, যে ফেরাউন ছিল, তুমি তার কথা চিন্তা করো কতটা অহংকারী ছিল, তার পতনটা কিভাবে হয়েছে তুমি সেটা কিন্তু জানো। সো তুমি যদি অহংকারী হও তাহলে কিন্তু তোমার পতন নিশ্চিত। হয়তোবা ক্ষণিক সময়ের জন্য তোমার একটা সাকসেস আসতে পারে, তুমি হয়তোবা খুবই অল্প সময়ের জন্য সেটা তুমি ভাবতেছো ভাই আমি 10-15 বছর 20 বছর অনেক ভালো সাকসেস নিয়ে আসতেছি, এটা কিন্তু খুবই কম একটা সময়। সো তুমি যদি অহংকারী হইয়া দুনিয়াতে থাকো তাহলে তোমার পতন কিন্তু অনিবার্য 100%। সো চেষ্টা করবা সবসময় সবসময় যতটা বিনয়ের সহিত চলা যায়, সবসময় চেষ্টা করবা। এটা তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। এটা মনে রাখবা। আমি একটা ছোট্ট লাইন দিয়ে এখানে শেষ করে দিব তোমাদের সাথে কথাটা। আসলে তুমি কতটা বড় এটা আসলে তোমার ব্যবহার, আচার আচরণ আর বিনয়ের মাধ্যমে জানা যায়। তোমার আকার আকৃতি অনেক বড় কিন্তু তোমার অহংকার আছে, তাহলে তুমি টিকে থাকতে পারবা না। ঠিক আছে, তুমি যদি একটু চিন্তা করো, এইখানে যে লাইনটা আছে একটু দেখো ভাইয়া, সমুদ্রের অহংকার ছিল, সে সবাইকে ডুবিয়ে দিতে পারে, ট্রু। আমরা কিন্তু জানি যদি কোনো একটা সুনামি আসে কিংবা ধরো কোনো একটা বিশাল ঝড় তুফান আসে, আমরা কিন্তু প্রকৃতির কাছে পরাজিত। কিন্তু দেখো তারপর একদিন তেলের এক ফোঁটা এলো আর সমুদ্রের উপর সাঁতরে চলে গেল। তুমি জাস্ট একটু চিন্তা করো, যদি তেলের ফোঁটার কথাটা চিন্তা করো জাস্ট, তার মধ্যে কি অনেক ক্ষমতা আছে, তার সাইজ কি অনেক বড়, সে কি সমুদ্রের পানির তুলনায় ফাইট যে করতেছে সেই তুলনায় তার সাইজ, আকার আকৃতি সেটা কি অনেক বড় না, তার মধ্যে এমন একটা ছোট্ট ক্যারেক্টারিস্টিক্স বিল্ড আপ করছে বা সৃষ্টিকর্তা তাকে দিয়ে দিছে যে সমুদ্রের উপর দিয়েও সে কি করতে পারতেছে, সাঁতরায় চলে যেতে পারতেছে। সো তোমার মধ্যে যদি সেই বিনয়ের গুণগুলো আসে, কিংবা ধরো তোমার মধ্যে অহংকারী মনোভাবটা বাদ দিয়ে তুমি যদি এমন কোন একটা গুণ বিল্ড আপ করতে পারো, বিশ্বাস করো ভাইয়া অনেক কঠিন বাধাও তুমি খুব সহজে পার হয়ে যেতে পারবা। এটা আল্লাহ তাআলার ওয়াদা আর কি আমাদের প্রতি আর কি, যে কেউ যদি নিরহংকারী হয় বা অহংকারী না হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেল্প করবে। সো চেষ্টা করবা, অনেক বড় হবা, অনেক বড় হবা, অনেক বড় হও, আমি ওটা দোয়া করি। কিন্তু সবসময় চেষ্টা করবা যাতে নিজের মনের ভিতরে বিন্দুমাত্র অহংকার না আসে। ঠিক আছে, সো এটা তোমাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আর আমাদের খুব শীঘ্রই মার্চের 5 তারিখ আমাদের ক্লাস শুরু হবে এইচএসসি সেকেন্ড ইয়ার পায়োনিয়ার ব্যাচে। তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হওয়া উচিত তোমাদের, কারণ তোমরা তো আমাদের সাথে এত বছর ছিলা, মানে এতদিন আসো, আমাদের সার্ভিস নিয়ে তোমরা বেশ ভালোই জানো, আমরা সর্বোচ্চটা চেষ্টা করি সবসময়। সো তোমাদের প্রতি শুভকামনা, তোমরা সবাই এনরোল করে ফেলো, সবার সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।